সুশোভন, গুড ইভিনিং। হ্যালো। চলো, আমরা 7-8 জন জয়েন হয়েছি, বাকিরা জয়েন হোক, আমরা শুরু করি। সুশোভন, গুড ইভিনিং। হ্যাঁ স্যার, গুড ইভিনিং। বলো, তোমার পরিচয় দাও। আমি সুশোভন মণ্ডল। আমি খড়গ্রাম থানার, মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার পুরাপাড়া গ্রাম থেকে এসেছি। তোমার কোয়ালিফিকেশান? তোমার কোয়ালিফিকেশান বলো। আচ্ছা, টোটালটা বলে দেবো স্যার। হুম হুম, বলো। আচ্ছা, আমি সুশোভন মণ্ডল, আমি মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার পুরাপাড়া গ্রাম থেকে এসেছি। আমি 2016 সালে আমার গ্রামের পুরাপাড়া হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করি। তারপর সিউড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যা মন্দির থেকে আমি এইচএস পাস করি। তারপর বর্ধমান বিবেকানন্দ কলেজ, বিবেকানন্দ মহাবিদ্যালয় থেকে আমি গ্রাজুয়েশন পাস করেছি। তারপর 2021-23 সেশনে আমি অর্কজ্যোতি কলেজ অফ এডুকেশন থেকে বিএড পাস করেছি। এবং 2025 সালে আমি সিকমস্কি ইউনিভার্সিটি থেকে এমএসসি পাস করেছি। বলো তো, শিক্ষা কাকে বলে? শিক্ষা বলতে মানুষের শুধু উম, আহ, বাহ্যিক শুধু বইয়ের পুঁথিগত বিদ্যা না ধরে সার্বিক শিক্ষাকে বোঝায়, সমস্ত রকম জ্ঞান। তাহলে প্রথা বহির্ভুক্ত শিক্ষা বলতে তুমি কি বোঝো? প্রথা বহির্ভূত শিক্ষা বলতে সামাজিক ধারা নীতি থেকে বাইরে মুক্ত মনে যে সার্বিক যে জ্ঞান অর্জন করা হয়, সেটাই প্রথা বহির্ভূত জ্ঞান বলতে। যুবশ্রী প্রকল্প কবে সূচনা হয়? সরি স্যার, এটা আমার এখন মনে পড়ছে না। পশ্চিমবঙ্গ কবে মিড ডে মিল চালু হয় জানো? পশ্চিমবঙ্গে 2002 সালে বিদ্যুৎ চালু হয়। 2002 সালে? সরি স্যার, ভুল হচ্ছে মনে হচ্ছে এটা। ভুল মনে হচ্ছে? সরি স্যার, মনে পড়ছে না এই মুহূর্তে। মুর্শিদাবাদের জেলা পরিষদের সংখ্যা কয়টা? জেলা পরিষদ একটাই। আর বিধানসভা? বিধানসভা, সরি স্যার, ভোটতে বলতে পারছি না আমি। নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা বলো। নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা বলো। হ্যালো? শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যালো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? না, শুনতে পাইনি, বলো। আহ, আহ, নিউটনের দ্বিতীয় গতিসূত্র বললেন না? হুম হুম। দ্বিতীয় গতিসূত্র হিসাবে বল ও ভর এবং ত্বরণের যে গুণফল, সেটা বলের মান পাওয়া যায়। ভালো করে বলো। আর কোনো বস্তুর উপর প্রযুক্ত বল উহার ভর এবং ত্বরণের গুণফলের সমানুপাতিক। তুমি নিউটন দ্বিতীয় গতিসূত্রটা কিভাবে ছাত্রদের বোঝাবে? স্যার, এটা এখন এই মুহূর্তে বলতে পারছি না।
ক্লাস 10-এর সবচেয়ে কোন ফিজিক্সের কোন পার্টটা তোমার ভালো লাগে? ক্লাস 10-এর তৃতীয় গতি। তৃতীয় গতি। নির্দেশতন্ত্র কাকে বলে? স্যার এই মুহূর্তে আমি বলতে পারছি না স্যার। তুমি পড়াশোনার পাশাপাশি আর কি করো? পড়াশোনার পাশাপাশি আমি কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি। আর বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকে আমি কোন ক্লাস? ক্লাস 8, 9। 8, 9, তাই তো। ক্লাস 9-এ কি কি চ্যাপ্টার আছে বলতে পারবে ফিজিক্যাল সায়েন্সে? টোটালটা তো মুখস্থ নেই আমার এই মুহূর্তে। বেশ। তুমি কেন শিক্ষক হচ্ছ? আমি ছোট থেকেই মানে শিক্ষকদের সঙ্গে দ্বারা অনুপ্রাণিত হয়েছিলাম, এবং সেখান থেকেই আমার মনে একটা জায়গা করেছিল যে শিক্ষক হলে সমাজে একটা বড় ভূমিকা গ্রহণ করা যাবে, এবং যে বাচ্চাদের যে ভবিষ্যতের কারিগর তাদেরকে তৈরি করা যাবে। সেই জন্য আমার প্রথম থেকেই ইচ্ছা যে আমি শিক্ষক হব। একজন শিক্ষকের কি কি কর্তব্য? শিক্ষকের কর্তব্য শুধু স্কুলে শুধু পড়াশোনা শেখানো নয়, তার সঙ্গে সার্বিক যে জ্ঞান সেগুলো সবকিছুই স্টুডেন্টদেরকে শেখানো উচিত। এবং তার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করে স্টুডেন্টরা যদি টিচারকে ভয় না পায়, এবং বন্ধুত্ব ভাবে যেন ক্লাসটা হয়। সরি স্যার, এটা আর ভুল হচ্ছে আমার, এটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। বেশ, ঠিক আছে। ধরুন আপনার ক্লাসে একজন ছাত্র দুষ্টুমি করছে, দুজন ছাত্র হয়তো বেঞ্চিতে বসা নিয়ে সমস্যা পাকাচ্ছে তারা, তাহলে তুমি কিভাবে তাদের হ্যান্ডেল করবে? তাদেরকে কোনো একটা ইম্পর্টেন্ট পড়াশোনার মাঝে যদি সে এই বদমাশিটা দুষ্টুমিটা করে, তাহলে এমন কিছু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করব ফার্স্টে, যে যারা যদি মানে এইদিকে মনোযোগী হয় প্রথম কথা। তারপরও দেখি যদি বদমাশি করছে, তাদেরকে দাঁড় করাবো, কি বিষয়ে পড়াশোনা হচ্ছে সেটা করব, এবং সেই বিষয়ে কিছু কোশ্চেন প্রথম বলে দেবো, তারপর আবার উল্টে কোশ্চেন করবো ওদেরকে, যাতে উত্তর দিতে পারে। এতে এতে করলে ওদের যে পড়াশোনার প্রতি মনোযোগীটা বাড়বে, এবং যে দুষ্টুমিটা বন্ধ হবে আশা করি। বেশ। সুশোভন, তোমাকে কিন্তু এখনও ভালো প্রিপারেশন নিতে হবে ভাই। হ্যাঁ স্যার। অনেক হচ্ছে, তোমার সমস্যা হচ্ছে। তুমি ভালো করে 9-10-এর যে বইটা আছে সেটা ভালো করে পড়বে। আর দ্বিতীয়ত হচ্ছে যে শিক্ষামূলক যে ব্যাপারগুলো আছে সেগুলো ভালো করে পড়তে হবে, হ্যাঁ স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। যদি কোনো সমস্যা হয় ফোন করবে। হ্যাঁ স্যার, আমি এখন শুরু করিনি আসলে, আমি শুরু করবো এবার হ্যাঁ, শুরু করে পড়াশোনা। দেবো। পড় না। গুড ইভিনিং। স্যার একটা জিনিস আমার জানার ছিল। বলো। আচ্ছা, বলছি আমি পোস্টাল জিডিএস এ জব করি, সেটা কি স্যার ওখানে বলা ঠিক হবে, না না বললেই ভালো হবে? তুমি যেটা করো সেটা বলতে পারো, কোনো অসুবিধা নেই। এবার তোমাকে কোশ্চেন করতে পারে যে তুমি ওই চাকরি ছেড়ে এখানে আসছো কেন, তো তোমাকে সেই এটা কোশ্চেন। জিডিএস জয়েন করার পরই আমি স্যার এমএসসি এবং বিএডটা করেছি। তোমার এবারে তুমি চাকরি করো, সেখানে তো মিথ্যা কথা বলে লাভ নেই কোনো। তুমি যেহেতু ও চাকরি করো, তুমি ওই পেশা থেকে এই পেশায় কেন আসছো তার একটা যুক্তি দিতে হবে তোমাকে। কিন্তু স্যার ওই জিডিএস চলাকালীন যে বিএডটা আর এমএসসি করেছি, সেটা তো সমস্যা দাঁড়াবে না? হ্যাঁ, তোমাকে কোশ্চেন তো করবেই যে তুমি ওই টাইমে একই সময় চাকরি করছিলে, একই টাইমে আবার কি তুমি কি ডিস্টেন্স থেকে এমএসসি করেছিলে? না, রেগুলার। কিন্তু আমাদের সুবিধাটা হচ্ছে স্যার, যে আমাদের জিডিএস এর সুবিধা হচ্ছে স্যার, আমাদের কোনো নির্দিষ্ট টাইম নেই। আমাদের যে
ব্যাচ পোস্টে আছি, মানে একটা টাইম যে কোনো একটা টাইম আর কি 4 ঘন্টা ধরলেই আর কি করা যায় আর কি। পিআরসিএ লেভেলে আমাদের তো জিডিএস এর অফিস আবার বলে কিছু নেই আমার। হুম, ঠিক আছে, তুমি ফোন করো, হ্যাঁ, ফ্রি Yes, sir. কালকের দিকে, কালকে। পড় না। গুড ইভিনিং স্যার। স্যার আমি একজনের পরে দেবো, আমি একটু দাঁড়িয়ে আছি স্যার, আমি একজনের পরে দেবো। ঠিক আছে। স্যার আমি কালকে ট্রেনে ছিলাম, তাই আপনি দুবার জিজ্ঞেস করলেন, কথা বলতে পারিনি। হ্যাঁ, তুমি আজ রেডি আছো? হ্যাঁ স্যার, বাড়িতে। তোমার পরিচয় দাও। কৌশিক, কিছু বলছো? বলো বললাম, তোমার পরিচয় দাও। Good evening, sir. Myself Ghulam Sarwar. I am the resident of Sagurdiki, Murshidabad. I complete my secondary and higher secondary education from Sagurdiki High School. Then I complete my graduation from BSc in Physics from Bahrampur Vishnunath College, and also my masters from Bolpur Shantiniketan. And I complete my BEd from Chandradeep College of Education. And also I work as a research and data analyst at Financial Doctor Research Advisory for 4 years. And now I am working as a PGT physics teacher at MoneyGram Target Mission, and also preparing for my UPSCs and SLSTs and other exams. তুমি ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট? তাছাড়া আমি বেঙ্গলি মিডিয়াম। ঠিক। বহরমপুরে কি কি নদী আছে বলতে পারবে? মানে বহরমপুর বলছি, মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে স্যার ভাগীরথী নদী আছে, আর আমরা যদি বীরভূমের এদিকটা যেতে চাই তাহলে একটু কাছে এখানে ময়ূরাক্ষী নদী আছে। মুর্শিদাবাদের সদর শহর কোথায়? স্যার বহরমপুর। এটা কোন বিভাগের মধ্যে পড়ে জানো? এটা স্যার মালদা ডিভিশনের মধ্যে পড়ছে। তুমি এমএসসি করা আছে তোমার? হ্যাঁ স্যার, আমি কি করেছি কবে পাস করেছো? স্যার এমএসসি 2023-এ। 2023। বিএড? 2025। 2025 রিসেন্টলি, তাই তো? বলো তো, শিক্ষাক্ষেত্রে গ্রেড আর পার্সেন্টেজ এই দুটো ব্যাপার আছে, তুমি কোনটাকে প্রেফার করবে সবচেয়ে আগে? স্যার আমরা গ্রেডটাকে প্রেফার করবো, কারণ শিক্ষার্থীদের এখানে পার্সেন্টেজ যদি কম বেশি হয় তো সেক্ষেত্রে তারা একটু মনক্ষুণ্ণ হয় যে সে আমার থেকে বেশি পেয়ে গেল, কিন্তু গ্রেড সিস্টেমে তারা ওভারঅল একটা তাদের গুরুত্বটা বুঝতে পারা যায় যে তাদের ওভারঅল মানটা কিরকম একটা সমস্ত ক্লাসের। এক্ষেত্রে শিক্ষার্থীরা পাঠনের দিকে একটু উৎসাহী হয়। কিন্তু যদি স্যার আমরা মানে শিক্ষার্থীরা কতটা কোনো বিষয়ে নিখুঁত বা পারফেকশন কতটা বেশি সেটা জানতে চায়, সেই ক্ষেত্রে পার্সেন্টেজটা এক্ষেত্রে বেটার হতে পারে। তো দুটোই স্যার আমাদের ব্যবহার করা হয়, যদিও গ্রেড সিস্টেমটা এখন ইউজ করা হচ্ছে, কিন্তু তাও আমরা যদি এক্সামের দিকে করে দেখি তাকিয়ে দেখি তো পার্সেন্টেজটা প্রয়োজন হয়। তো দুটোই স্যার ঠিক আছে। পাঠ্যক্রম নির্বাচন বলতে কি বোঝো? স্যার পাঠ্যক্রম নির্বাচন বলতে শিক্ষার্থীদেরকে পড়াবার পূর্বে আমি কোন টপিকটা বেছে নিব সেটাকে বোঝাবার জন্য আমি যে চ্যাপ্টারটা পড়াবো সেটা আমি আগে থেকে নির্বাচন করে নেবো, যাচাই বাছাই করে বুঝে নেবো কোনটা পড়বো, সেটা হচ্ছে পাঠ্যক্রম নির্বাচন। আমাদের ক্লাস 9-10-এর যে সিলেবাসটা আছে সেই সিলেবাসে কি কি বই আছে বলতে পারবে? 9-10 সিলেবাস মানে কি 9-এর বই? ক্ষেত্রে বা 10-এর ক্ষেত্রে? মানে আমাদের ফিজিক্যাল সায়েন্সে কি কি টপিক আছে না কি না কি না, বই আছে? টোটাল কি কি বই আছে? হ্যাঁ স্যার, আমাদের আছে ফিজিক্যাল সায়েন্স আছে, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, ইংলিশ, বেঙ্গলি, আর কিছু স্কুলে স্যার পরিবেশ পরিচয়, আর এক্সট্রা যদি কিছু ম্যাথ ল্যাব এক্সট্রা বই থাকে সেগুলো, কর্মশিক্ষা এক্সট্রা এগুলো দেওয়া থাকে।
বলতো রূপশ্রী প্রকল্পটা কিভাবে শিক্ষার ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে? স্যার রূপশ্রী প্রকল্পটা এখানে বলা হয় এটা পশ্চিমবঙ্গ সরকারের 2018 সালে চালু করা একটা প্রকল্প। এখানে বলা হচ্ছে যে আর্থিকভাবে দুর্বল পরিবার, যে সমস্ত মহিলারা আছে যারা প্রাপ্তবয়স্ক অথচ বিবাহ হয়নি, তাদেরকে এককালীন 25,000 টাকা অনুদান প্রদান করা হবে। তো এই ক্ষেত্রে শিক্ষার্থীরা যদি 18 বছরের কমে বিয়ে করে নেন, তারা এটা এই সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হন। তো তারা এটার আশায় তারা পড়াশোনা করে এবং পড়াশোনামুখী হন। তো এই ক্ষেত্রে একটা কালীন যে টাকাটা পায় তারা তাদের উপকারী আছে এটা। ভারতের জাতীয় শিক্ষানীতি প্রথম কবে চালু হয়েছিল? স্যার জাতীয় শিক্ষানীতি মেবি চালু হয়েছিল 1956। পাক্কা? এই মুহূর্তে স্যার মনে পড়ছে না আমার। ক্লাস 9-10 স্টুডেন্টদের ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্সটা একটা মানে বোরিং সাবজেক্ট হিসাবে বিবেচনা করে মানে কিছু স্টুডেন্ট। এবার সেই সমস্ত স্টুডেন্টকে ফিজিক্যাল সায়েন্স ব্যাপারটা যে সহজ, তুমি কিভাবে বোঝাবে? স্যার অ্যালবার্ট আইনস্টাইনের একটা কথা আছে যে ফিজিক্যাল সায়েন্স বা অর্থাৎ ফিজিক্স জিনিসটা এতটা ইন্টারেস্টিং যে কোনো ছাত্র যদি এটা বুঝতে না চায় তাহলে দুটো কারণ হতে পারে: এক, তার নিজের ইন্টারেস্ট নেই; দুই, শিক্ষক পড়াতে জানে না। তো এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে শিক্ষার্থী কেন বুঝতে চাইছে না, কারণ এই সাবজেক্টটায় এতটাই ইন্টারেস্ট, মানে গভীরতা, তারা বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে এটাকে কম্পেয়ার করতে পারছে না। যে আমরা যে লাইটে অপটিক্যাল যেগুলো পড়ছি সেগুলোর সঙ্গে বাস্তব জীবনে কি কি জিনিসগুলোকে আমরা কানেক্ট করতে পারি। আমরা ইলেকট্রিসিটিতে যে সমস্ত অ্যাপ্লায়েন্স বাড়িতে আমরা ইউজ করছি সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করি। এই যে আমরা হিটার এক্সপ্যানশন এগুলো পড়ছি, এগুলো কি, তো এগুলো পেলে তারা আহ পাঠ্যক্রমের দিকে উৎসাহী হবে। এবং আমরা যদি জিনিসটাকে ডিজিটালাইজড করতে পারি, আর বোর্ড ইউজ করতে পারি, বা তাদেরকে 3D অ্যানিমেশনের মাধ্যমে কোনো জিনিস দেখাতে পারি, তাহলে তাদের ব্যাপারে উৎসাহী হবে বলে মনে হয়। পড়াশোনার পাশাপাশি আর কি করো তুমি? স্যার আমি একটা রিসার্চ অ্যানালিস্ট ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে। সেখানে আমরা পুরো গ্লোবাল মার্কেটকে অ্যানালাইজ করি। গুগল, অ্যাপেল, যত ইন্ডিয়ার বিভিন্ন সেগমেন্ট আইটি কোম্পানি আছে, দিয়ে একটা রিসার্চ লেভেল প্রোভাইড করে আমরা এই করি, ট্রেডিং করি। 2025 সালে পদার্থবিজ্ঞানে কোন 3জন বিজ্ঞানী নোবেল পেয়েছেন? স্যার মাইকেল ডেমফোর্ট একজন পেয়েছেন, জন চার্লক আর জন মার্টিন একজন পেয়েছেন, 3জন কোয়ান্টাম ফিজিক্স। ওয়েবসাইট যে ব্যাপারটা, ওয়েবসাইট শিক্ষার ক্ষেত্রে কিভাবে প্রভাব ফেলেছে? ওয়েবসাইট শিক্ষার ক্ষেত্রে আগেকার দিনে স্যার শিক্ষার্থীরা কোনো কোশ্চেন যদি বুঝতে অসুবিধা হতো, তখন তারা শিক্ষকের উপর নির্ভরশীল থাকতো যে আমরা স্যারকে জিজ্ঞেস করবো কখন, তখন তিনি আমাকে উত্তর দিয়ে বুঝিয়ে দেবেন। এখন যে সমস্ত অ্যাডভান্স সফটওয়্যার ডেভেলপ হয়েছে, চ্যাট জিপিটি, গুগল জেমিনাই আর উইকিপিডিয়া, এগুলোর সাহায্যে বা শিক্ষার্থীরা কোনো জিনিস সম্পর্কে জানতে চাইলে খুব সহজেই তারা বিষয় সম্পর্কে জ্ঞান গভীরতা অর্জন করতে পারে এগুলোর সাহায্যে। তাই স্যার উপকৃত হয়েছে। তবে আমি শিক্ষার্থীদেরকে যেটা বলি যে ফোন যদি তারা পড়াশোনার জন্য ইউজ করে সেক্ষেত্রে ফোন উপকারী, কিন্তু ফোন যদি তাদেরকে ইউজ করে নেয় তাহলে ফোন উপকার হবে না, তারা যদি গেম বা আদার জিনিস ইনভলভ হয়ে যায়। পরমাণুর উত্তেজিত অবস্থা বলতে কি বোঝো? পরমাণু এক্সাইটেড স্টেট বলতে পরমাণু একটা স্তর থেকে যখন আরেকটা স্তরে ইলেকট্রন জাম্প করবে, তো তখন যে উত্তেজিত মানে যখন ইলেকট্রন নিঃসরণের সময় যে অবস্থায় থাকে সেটাকে বলা হয় এক্সাইটেড স্টেট। হুকের সূত্র মনে আছে? হুকের সূত্র? হ্যাঁ স্যার, স্থিতিস্থাপক সীমায় পীড়ন বিকৃতির সমানুপাতিক। এছাড়া আমরা পীড়ন বিকৃতিকে সমানুপাতিক দেখে একটা ওয়াই, একটা ইয়ং গুণাঙ্ক একটা বের করবো, দিয়ে ভ্যালুটা লিখে দেবো। তাহলে একটা তারকে দু টুকরো করলে মানে একই উপাদানের তৈরি, ধরো লোহার বা যে কোনো পদার্থেরই তৈরি একই,
যদি একটা তারকে দু টুকরো করা হয় তাহলে প্রত্যেকটি তারের টুকরের ইয়াং গণনাঙ্কের মান কত হবে, পরিবর্তন কি হবে? তারের টুকরোকে যদি অর্ধেক করা হয় হুম, তাহলে ইয়ং গুণাঙ্কের মান স্যার অর্ধেক করলে ডবল হয়ে যাবে। কেন? স্যার এফ এল বাই এ এল হয়, তার নিচে যদি এলটাকে আমরা অর্ধেক করি এল বাই 2 আসবে, তাহলে ওটা উপরে ডবল হয়ে যাবে। ইয়াং গণনাঙ্কটা কি? হ্যাঁ স্যার। ইয়াং গণনাঙ্ক কাকে বলে? ইয়ং গুণাঙ্ক কাকে বলে? হুম, স্যার ইয়ং গুণাঙ্ক তো একটা ধ্রুবক, আর পীড়ন বাই বিকৃতি স্থিতিস্থাপক সীমা, এটাকে যখন আমরা ক্যালকুলেট করি এটা ইয়ং গুণাঙ্ক হয়। ধ্রুবক কাকে বলে? কনস্ট্যান্ট, যেটার ভ্যালু কোনো চেঞ্জ হয় না কখনো, মানে একই থাকে, সেটাকে আমরা ধ্রুবক বলি, না যেটা ভালো আমাদের জানা আছে। তাহলে তুমি বললে যে একটা একই পদার্থের তৈরি একটা তারকে দু টুকরো করলে তার ইয়াং গণনাঙ্ক চেঞ্জ হয়, কিন্তু এখন বললে যে ধ্রুবক মানে তার মান চেঞ্জ হয় না। তাহলে এই জিনিসটা স্যার একটু দেখতে হবে আমাকে। বেশ, স্কুলের অবসর সময় কিভাবে কাটাবে? স্কুলের অবসর সময় আমি স্যার শিক্ষার্থীদেরকে কি পড়াবো সেই বিষয়ে একটু বাস্তব জগৎ থেকে তাদেরকে বোঝাতে পারি, এই জিনিস সম্পর্কে একটু ভাববো। তাদেরকে অন্যান্য সময় তাদেরকে শিক্ষা মানে শিক্ষার পাশাপাশি একজন আদর্শ শিক্ষক মানে মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য কি কি করা উচিত তাদেরকে, এই ব্যাপারে আমি ভাববো। তো আমি ফ্রি টাইম ফ্যামিলির সঙ্গে স্পেন্ড করবো এভাবে। হয়তো একজন বাঙালি বিজ্ঞানীর নাম বলো। জগদীশ চন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ দত্ত। তোমার নামের অর্থ কি? নামের অর্থ হচ্ছে স্যার ঈশ্বরের দাস, গোলাম সারওয়ার। তিনি আরেকবার বলো। ঈশ্বরের দাস। ঈশ্বরের দাস। বিজ্ঞানের ভাষায় ঈশ্বর এর সংজ্ঞা কিভাবে দেবে? বিজ্ঞানের ভাষায় ঈশ্বরের সংজ্ঞা হুম, আমরা যদি স্যার পদার্থ বিজ্ঞানের ভাষায় বলি, তো আমরা যদি পুরো ইউনিভার্সকে আমরা যদি এমনি একটা জিনিস কনসিডার করি, যে বা কোনো একটা ছাত্রছাত্রীকে বলি যে একটা আমি যদি বলি যে 300 কোটি বছর আগে বিভিন্ন পার্টিকেল একসঙ্গে জোড়ালে একটা ক্যামেরা হয়ে গেল, তার সঙ্গে একটা ব্যাটারি অটোমেটিক যুক্ত হয়ে গেল, দিয়ে চালু হয়ে একটা স্ক্রিন ডিসপ্লের মাধ্যমে একটা ফোন চলতে লাগলো, এটা কি পসিবল? তারা বলবে না স্যার, এটা অবশ্যই পসিবল না। তো এই যে এত মহাবিশ্বে যত সবকিছু আছে, যে মানুষের বডি এত হিউম্যান ক্রিটিক্যাল অর্গান কাজ করছে, সমস্ত ইউনিভার্স, যে সবকিছু তো এমনি এমনি আর কাজ করে না। তাই কেউ একজন আছেন যিনি এগুলোকে কন্ট্রোল করছেন, যার জন্য এটা হচ্ছে। এইভাবে স্যার আমি এক্সপ্লেন করবো। বেশ। বর্তমান রাজ্যের পরিস্থিতি সম্পর্কে তোমার কি মত? বর্তমান রাজ্যের পরিস্থিতি হিসেবে প্রত্যেকে স্যার তার নিজের জায়গায় তার নিজের থিঙ্কিং অনুসারে ঠিক, তবে আমার যেটা মনে হয় যে রাজ্যের রাজনৈতিক দিক হচ্ছে না এডুকেশন। যে কোনো একটা বলতে পারো। স্যার আমাদের যারা উচ্চপদস্থ কর্মচারী আছেন বিভিন্ন পদে, সেক্ষেত্রে তারা যদি হেলথ, এডুকেশন, ন্যাশনালিজম এগুলোর দিকে বেশি অগ্রমুখী হন বা যোগ দেন, তাহলে ওভারঅল ডেভেলপমেন্টটা ভালো হয়। আর একজন শিক্ষিত ব্যক্তি পারে সমাজটাকে, পুরো দেশকে আগে নিয়ে যেতে। তাই এদের ডেভেলপমেন্ট করার কথাটা আমাদের
উচ্চপদস্থ যারা আছেন তাদেরকে বেশি ভাবাটা উচিত এবং সেক্ষেত্রে পদক্ষেপ নেওয়া উচিত বলে আমার মনে হয়। বেশ, ঠিকই আছে, সাবজেক্টটা ভালো করে রেডি করবে, কেমন, টোটালটা A to Z। সাবজেক্টে স্যার কিছু জিনিস হচ্ছে ওটা এই কারণে স্যার ট্রাই করছে, চেষ্টা করছে আমার তরফ থেকে যতটুকু পারা যায়। A to Z ট্রাই করবে। আর হচ্ছে সিলেবাসটা ভালো করে জানবে 9-10-এর, ওকে, সেমিস্টার সিস্টেম মানে ইউনিট টেস্টের যে ভাগগুলো আছে, কোন কোন চ্যাপ্টার আছে, এগুলো ভালো করে একটু দেখে নেবে, কেমন। ঠিক আছে। আর পরের দিন থেকে ওই 2-3টে স্যার থাকবে, সেখানে ভালোভাবে তোমাদের মানে একদম প্রফেশনাল যেরকম হয় ইন্টারভিউ সেরকমই নেবে, কেমন। ঠিক আছে। কৌশিক প্রামাণিক, হ্যাঁ স্যার, গুড ইভিনিং। নমস্কার। নমস্কার স্যার, হ্যাঁ গুড ইভিনিং। আপনার নাম কি? স্যার আমার নাম কৌশিক প্রামাণিক। আপনি কোথা থেকে আসছেন? আমি বীরভূম জেলার মুরারই থানার অন্তর্গত বাদিশ্বর গ্রাম থেকে। আপনার এডুকেশন ব্যাপারটা যদি বলেন। স্যার আমি 2003 সালে মাধ্যমিক এবং 2005 সালে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করি এবং তারপর বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে কেমিস্ট্রি নিয়ে অনার্স নিয়ে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি এবং 2011-তে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে 2012-13 সেশনে বিএড এবং 2016-র এসএসসিতে চাকরি জয়েন, 2019-এর চাকরিতে জয়েন করে 6 বছর ধরে নিজের দায়িত্ব সহকারে নিজের শিক্ষকতার কাজটা করে আসছি। আপনি ইন সার্ভিস, তাই তো? হ্যাঁ অনেকেই যে হাই স্কুলে আপনাদের সঙ্গে চাকরি করেছে বা করছে, তারা চাকরি করে অথচ নিজের স্টুডেন্টকে প্রাইভেট স্কুলে পড়ায়। এই ব্যাপারটা আপনাকে মানে আপনি কি সমর্থন করেন? স্যার, এই ব্যাপারে আমি যেটা বলবো যে মানে অ্যাজ এ টিচার আমরা যেখানে রিক্রুটেড আছি সেখানে তো আমরা একটা নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে যোগ্যতা মান অর্জন করে সেখানে শিক্ষকতার পেশায় আসি। তো আমাদের সকলেই কিন্তু এই যে সরকারি স্কুলে যারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছেন তারা যথেষ্ট গুণমান সম্পন্ন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে যখন দেখা যাবে যে একজন অভিভাবক হিসাবে যদি দেখতে হয় তাহলে তিনি তার বাচ্চাকে কোন স্কুলে পড়াবেন বা তার উদ্দেশ্যটা কি, ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়িয়ে ইংলিশের দিক থেকে স্ট্রং করে গড়ে তোলা, না বাংলা মিডিয়ামে পড়িয়ে বাংলার দিক থেকে দক্ষতার সঙ্গে গড়ে তোলা, সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার বলে আমি মনে করি। তো সেটা ওনার উপরে ছেড়ে দেওয়াটাই সব থেকে বেশি সুবিধাজনক। একজন আদর্শ শিক্ষকের গুণাবলী কি কি থাকা উচিত? একজন আদর্শ শিক্ষকের সব থেকে বড় গুণ হলো ধৈর্য এবং সহানুভূতি। তার সাথে অবশ্যই নতুন জিনিস জানার একটা আগ্রহ এবং পড়ানোর দক্ষতা। হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। স্যার উত্তরটা পেয়েছেন না আরেকবার বলবো? আরেকবার বলেন। স্যার, একজন আদর্শ শিক্ষকের সব থেকে বড় গুণ হলো ধৈর্য। ধৈর্য সহকারে কোনো ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা শোনা এবং তার সমাধানের চেষ্টা করা, এবং তার সাথে সহানুভূতির শীল হওয়া এবং ছাত্রটির বিভিন্ন সমস্যা সমাধানে তাকে সাহায্য করা, এবং নতুন জিনিস জানার আগ্রহ বা শেখার আগ্রহ, এবং সর্বোপরি পড়ানোর দক্ষতা। মিড ডে মিল সম্পর্কে আপনার মতামত?
স্যার, আমরা যে সমস্ত সরকারি স্কুলে থাকি, তার আশেপাশে যে গ্রামগুলো থাকে সেখানে আমরা দেখতে পাই যে অনেক ছাত্রছাত্রী কিন্তু মানে নিম্ন মধ্যবিত্ত বা দারিদ্রতা লেভেল থেকে উঠে আসা ছাত্রছাত্রী। তাদের যখন আমরা তাদের সঙ্গে কথা বলি বা তাদের সঙ্গে মেশার চেষ্টা করি, তখন জানতে পারি বা জিজ্ঞেস করি যে তোমরা আজকে কি খেয়ে এসছো বা কি করেছো। বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু মানে না খেয়েই চলে আসে স্কুলে। হ্যাঁ, তো এই যে স্কুলে মিড ডে মিল মানে তাদের জন্য সরকার থেকে যে ব্যবস্থাটা করা হয়, সেক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী কিন্তু মানে পুষ্টির দিক থেকেও একটা মানে সাপোর্ট পাচ্ছে, তার সাথে সাথে তার শিক্ষাটাও হচ্ছে। তো এই মিড ডে মিলের জন্য অনেক ছাত্রছাত্রী কিন্তু স্কুলমুখী হয়। শিক্ষার সাথে পুষ্টি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, মিড ডে মিলের মেন উদ্দেশ্য আর কি। এই মিড ডে মিলের খারাপ দিকগুলো কোনগুলো বলতে পারবে? হ্যাঁ, খারাপ দিক বলতে যদি দেখা যায় যে মিড ডে মিলটা সঠিকভাবে মানে সযত্নে ব্যবস্থাপনা করা হচ্ছে না, কোথাও টিকটিকি পড়ে যাচ্ছে বা কোথাও আরশোলা বা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা হচ্ছে না, বা ছাত্রছাত্রীরা সেই অনুপাতে যে অনুপাতে ওদের খাদ্য সামগ্রী পাওয়া দরকার সেটা পাচ্ছে না। তো সেক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে। বা ছাত্রছাত্রীরা অনেক সময় এরকমও দেখা যায় যে মিড ডে মিল বাদ দিয়ে বাইরের দোকানের খাবার খাচ্ছে বা কিছু, সেক্ষেত্রে একটু তারা মিড ডে মিল বিমুখ হয়ে যাচ্ছে। আপনি দীর্ঘ 6 থেকে 9 বছরের মধ্যে চাকরি করলেন, তো আপনার এই শিক্ষক জীবনে এমন কি ঘটনা ঘটেছে মানে স্কুল পরিপ্রেক্ষিতে যে আপনি পরিবর্তন করতে চান, যে এই ঘটনাটা পরিবর্তন হলে বা এই বিষয়টা পরিবর্তন হলে সবচেয়ে ভালো হতো? সেরকম তো কিছু এই মুহূর্তে মনে পড়ছে না যে এমন কিছু ঘটনা। হ্যাঁ, তবে এই কোভিড এর সময় একটু অসুবিধা হয়েছিল 2 বছর, যেটা অনলাইনে ক্লাস হওয়ার কারণে ছাত্রছাত্রীরা অনেক অসুবিধার সম্মুখীন হয়েছিল। সামনাসামনি ছাত্রছাত্রীদের সমস্যা শুনে তার সমাধানের চেষ্টা করা বা ব্ল্যাকবোর্ডে যে ব্যবস্থাপনা বা তাদের সঙ্গে ইন্টারাকশন যেভাবে সামনাসামনি হয়, সেটা তো কোভিড সিচুয়েশনে আমরা করে উঠতে পারিনি। আর অনলাইন সমস্ত ছাত্রছাত্রীদের অনলাইনের ব্যবস্থার মধ্যে আনাটাও একটা কষ্টসাধ্য ব্যাপার। সবার কাছে ইন্টারনেট বা মোবাইল বা সেই ব্যবস্থাও নেই। দেখা যাচ্ছে হয়তো বাড়িতে একটাই বাবার কাছে ফোন বা কেউ, তিনি হয়তো কাজে চলে গেছেন। তো সেক্ষেত্রে একটা বড় একটা অসুবিধার মধ্যে ছাত্রছাত্রীরা পড়েছে। যদি এইটার কোনো মানে যদি বলা যায় যে এই সমস্যাটা, হ্যাঁ, জীবনের একটা বড় সমস্যা কিন্তু হয়ে গেছে 2 বছর। কন্যাশ্রী প্রকল্পটা মেয়েদের ক্ষেত্রে যে শিক্ষার যে প্রভাব, মানে মেয়েদের যে শিক্ষার অগ্রগতিটা ঘটিয়েছে, সেটা কি একমত? নিশ্চয়ই স্যার, কন্যাশ্রী প্রকল্প একটা রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প, যেটা আমাদের আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত প্রকল্প। আর এই প্রকল্পের সাথে অবশ্যই একমত স্যার, কারণ এই কন্যাশ্রীর একটা নির্দিষ্ট নিয়ম আছে যে 18 বছর বয়স পর্যন্ত মেয়েরা যদি অবিবাহিত হয় তবেই এই প্রকল্পের আওতায় তারা আর্থিক সাহায্য পাবে, এবং তাদের পরবর্তী পড়াশোনা চালানোর জন্য যে এককালীন টাকাটা পাওয়া যায় সেটা পাওয়া যায়। তো এক্ষেত্রে বাল্য বিবাহটা রোধ করা গেছে। হ্যাঁ, যেটা অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার জন্য বা তাদের অল্প বয়সে মা হয়ে যাওয়ার জন্য বিভিন্ন শারীরিক সমস্যা বা বিকলাঙ্গ শিশুর যে জন্ম দেওয়ার যে ব্যাপারটা, সেইটা অনেকটা প্রোটেকশন দিয়ে পরবর্তী প্রজন্মকে কিন্তু ভালো একটা জীবন দেওয়ার প্রচেষ্টা। এটা খুব ভালো একটা প্রচেষ্টা। তার সাথে মেয়েদের অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়া মানে পড়াশোনা থেকে সম্পূর্ণভাবে সরে আসা, তো সেটাকে একটা বন্ধ করে দেওয়ার খুব ভালো একটা প্রচেষ্টা হয়েছে। এবং পরবর্তী প্রজন্মের যে বিকলাঙ্গর যে শিশুর কথা বললাম, সেই মানে সম্ভাবনাটাও অনেকটা মানে জিরোর দিকেই নিয়ে যাওয়া হয়েছে।
আপনার কেমিস্ট্রি সাবজেক্ট, তাই না? হ্যাঁ স্যার। বয়েল সূত্রটা বলেন তো। নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। যদি ভর পরিবর্তন হয় তাহলে কি ভর হবে? ভর স্থির হয় থাকে। হ্যাঁ। ধরুন আপনাকে এই গ্যাসের আচরণ চ্যাপ্টারটা মানে আপনি ক্লাসে পড়াবেন, তাহলে আপনি ছাত্রদের কিভাবে বোঝাবেন যে চাপ বাড়লে আয়তন কমে যায় গ্যাসের? সেক্ষেত্রে আমি একটা বেলুন নিতে পারি। বেলুনে ফু দিয়ে হাওয়া ভরে তার মুখটা যদি বেঁধে দিই এবং তার উপর যদি চাপ দিই, তাহলে দেখা যাবে যে চাপ বাড়ানো হচ্ছে, তাহলে আয়তনটা আস্তে আস্তে বেলুনটা সংকুচিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার যদি বেলুনটা আস্তে আস্তে ছেড়ে দিই, তাহলে পরে দেখা যাবে যে বেলুনটা আবার তার আগের আকৃতি ফিরে পাচ্ছে। বেলুনটি কি বাঁধা ছিল না এমনি ফু বাধা, দিয়ে? হ্যাঁ বাধা ছিল। বাঁধা ছিল। যদি ফু দিতাম আমরা সেই মুহূর্তে কি বয়েল সূত্র প্রযোজ্য হতো? না স্যার, সেক্ষেত্রে ভর বাড়ছে, তাহলে সেক্ষেত্রে বয়েলের সূত্র নির্দিষ্ট ভরের ক্ষেত্রেই প্রযোজ্য। এখানে ভরের পরিবর্তন হচ্ছে। অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n+2। বৃষ্টির ফোঁটা মানে বৃষ্টির যে জল পড়ে সেই বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন? স্যার এটা সারফেস টেনশনের জন্য হয়, পৃষ্ঠটান। পৃষ্ঠটান কাকে বলে? বল পার ইউনিট লেন্থ মানে প্রতি একক দৈর্ঘ্যের ওপর প্রযুক্ত বলকে বলা হয় পৃষ্ঠটান, ক্রিয়াশীল বল। একক কি হবে এর এসআই পদ্ধতিতে? নিউটন পার মিটার। আসঞ্জন বল কাকে বলে? স্যার এই বলটা আমি ইংলিশটা জানি স্যার, কোহেসিভ ফোর্স আর অ্যাডহেসিভ ফোর্স। আসঞ্জন সম্ভবত স্যার অ্যাডহেসিভ ফোর্সকেই বলা হয়। তো মানে কঠিন আর তরলের মধ্যে যে মানে দুটো আলাদা অবস্থায় আছে এমন দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেটাকে বলা হয় আসঞ্জন বল। আলাদা অবস্থা বলতে? মানে স্পর্শতল কঠিন আর জলের ফোঁটা বা জল সেটা হলো তরল। এই দুটোর মধ্যে মানে দুটো ডিফারেন্ট পদার্থ, দুটো আলাদা পদার্থের মধ্যে যে আকর্ষণ বল, আর জলের মধ্যে যে অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে কোহেসিভ ফোর্স বা সম্ভবত সংসক্তি বল বলা হয়। তাহলে পৃষ্ঠটানের ক্ষেত্রে কোন বল ক্রিয়া করে? পৃষ্ঠটানের ক্ষেত্রে এখানে কোহেসিভ ফোর্সটাই কাজ করে। কেন? জলের পৃষ্ঠতলে যে অণুগুলো আছে তার ভেতরে যে অণুগুলোর আছে তার তার মধ্যে যে আকর্ষণ বল। যেহেতু একই পদার্থ হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। সন্ধিবেগ বলতে কি বোঝো? আর এটা স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না। পরমাণুর যে নিউট্রন আবিষ্কার করা হয়েছিল, কেন এর অস্তিত্ব বিবেচনা করা হয়েছিল? কি দরকার ছিল যে নিউটন আবিষ্কার করতে হবে, বা বিবেচনা কেন করা হয়েছিল যে নিউটন সম্পর্কে, এর অস্তিত্ব সম্পর্কে? স্যার এটা আমার জানা নেই। ইলেকট্রনের ভর কত বলতে পারবে? হ্যাঁ স্যার,
9.11 into 10 to the power minus 28 গ্রাম। এসআই SI minus 31 গ্রাম কেজি হয়ে যাবে, 9.11 into 10 to the power minus 31 কেজি। ধরুন আপনার ক্লাসের একটা স্টুডেন্টের প্রচণ্ড বুক জ্বালাপোড়া করছে, আপনি কেমিস্ট্রির স্টুডেন্ট হয়ে তাকে কী পরামর্শ দেবেন? স্যার, বুক জ্বালা পোড়া তো সাধারণত অ্যাসিডিটির জন্য হয়, তো সেক্ষেত্রে তাদের অ্যান্টাসিড খাওয়ার পরামর্শ দিতে পারি। ধরুন ম্যাক্সিমাম স্কুলে ল্যাবরেটরি নেই, মানে 9-10 ক্ষেত্রে ল্যাবরেটরি নেই, এক্ষেত্রে শিক্ষার্থীদের কি অসুবিধা হতে পারে? 9-10 লেভেলে কেমিস্ট্রির বিষয়গুলি যেগুলি সাধারণত অজৈব রসায়নের দিকগুলো, সেখানে কিছু পরীক্ষা আছে, তো সেগুলো হাতে কলমে দেখাতে পারলে তারা জিনিসটা আরো বেশি উপলব্ধি করতে পারবে, পর্যবেক্ষণ করতে পারবে বা সেই বিষয়টির সঙ্গে নিজেদেরকে সংযুক্ত করতে পারবে। কিন্তু ল্যাবরেটরি না থাকলে তাদেরকে, এখন তো মাল্টিমিডিয়ার যুগ, এখন তাদেরকে সেটা যদি একান্তই স্কুলে ল্যাবরেটরি না থাকে, সেক্ষেত্রে আমরা মোবাইলে ইউটিউবে ভিডিও করে তাদেরকে ভিডিও বের করে তাদেরকে দেখাতে পারি যে রিয়াকশনটা কিভাবে হচ্ছে, কালার চেঞ্জটা কিভাবে কি হলো, সেটা আমরা ক্লাসে দেখিয়েও থাকি। যে কোনো বাচ্চা কিছু জিজ্ঞেস করলো, হয়তো তৎক্ষণাৎ তাকে ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া যাচ্ছে না, তাকে হয়তো ফোনটা ইউটিউব বের করে তাকে দেখিয়ে দিলাম যে এইভাবে হয় রিয়াকশনটা বা এই চেঞ্জটা হয়। তাহলে আপনাকে যদি প্রত্যেক স্টুডেন্টই জিজ্ঞেস করে স্যার একই প্রবলেম, তাহলে আপনি প্রত্যেককেই ইউটিউব দেখাবেন? না, সামনাসামনি ধরলে পরে তারা মোটামুটি দূর থেকে দেখতে, মানে ক্লাস দেখা যায়। তা সবার জন্য কি ব্যবস্থা করবেন আপনি? যদি সবার জন্য যদি দেখাতে হয়, সেক্ষেত্রে বড় প্রজেক্টরের ব্যবস্থা করতেই হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। দেখেন বর্তমানে স্কুলের ছাদে সোলার প্যানেল ব্যবহার করা হচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। ওই সোলার প্যানেলে একটা অর্ধপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়, তার নাম মনে আছে? হ্যাঁ স্যার, সিলিকন। ভেরি গুড। অভিকর্ষীয় স্থিতিশক্তির মান কি ঋণাত্মক হতে পারে? আমার মনে হয় স্যার এটা ঋণাত্মক হবে না। এটা কেন? কারণটা স্যার জানা নেই আমার। MgH তো H তো নেগেটিভ হতে পারে না, বা জি এর মানও ঋণাত্মক নয়, তো সেই জন্যই এটা ঋণাত্মক হবে না। ধরুন আপনি পৃথিবী ঘুরতে শুরু করলেন, দিয়ে এইচ গভীরতায় গেলেন, তাহলে সেক্ষেত্রে কি ঋণাত্মক হবে? আমার মনে হচ্ছে স্যার ঋণাত্মক হবে না, এখন সঠিকটা আমার জানা নেই স্যার। ধরুন কোনো বস্তুকে কিছুটা উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো, ভূমিতে আঘাত করার পর তার উষ্ণতা বৃদ্ধি পায়, এমন ঘটনার কারণ কি? এখানে ঘর্ষণ বলের জন্য উষ্ণতা বৃদ্ধি পায়। ঘর্ষণ বলের জন্য, তাই তো? হ্যাঁ স্যার। আর কোনো কিছু? আর কলিশন হচ্ছে, একটা ধাক্কা লাগছে। হ্যাঁ, আঘাতের জন্য বললাম যে ভূমিতে আঘাতের পর উষ্ণতা বৃদ্ধি পায়। এখানে কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তর হচ্ছে বলতে পারবে? এখানে যে গতি শক্তি, মানে যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। ভেরি গুড। ফিজিক্সের পার্টটা একটু ভালো করে দেখবেন, হ্যাঁ, বাড়িতে। আচ্ছা আচ্ছা স্যার। ফিজিক্সের পার্টে একটু প্রবলেম হচ্ছে আপনার, কেমিস্ট্রিতে ঠিক আছে, পরের দিন আর কেমিস্ট্রি স্যার থাকবে, উনি জিজ্ঞেস করবেন। আর ফিজিক্স পার্টটা একটু 9-10-এর যে বইটা আছে, আপনি তো হয়তো জানেন, সেই পার্টটা একটু ভালো করে দেখবেন। ঠিক আছে স্যার।
আর স্যার ওই কেমিস্ট্রির কি পিজি নিয়ে কিছু আলোচনা হবে ইন্টারভিউ? হ্যাঁ, কেমিস্ট্রি যেহেতু আপনাকে কি ম্যাক্সিমাম কেমিস্ট্রির কোশ্চেনই জিজ্ঞেস করবে হয়তো, কিন্তু বর্তমান যা শুনতে পাচ্ছি সেখানে বিএড পারপাস একটা স্যার থাকবে, কেমিস্ট্রি একটা স্যার থাকবে, ফিজিক্স একটা স্যার থাকবে হয়তো না আপনাকে। বলছি স্যার পিজির জন্য কি এখানে ইন্টারভিউ কিছু দেওয়া হবে মানে ডেমো? পিজির জন্য তাহলে আমি স্যারের সঙ্গে কথা বলছি, হ্যাঁ আপনাকে বলছি কেমন। আচ্ছা স্যার। বলছিলাম স্যার বিএড এর জিনিসগুলো তারা আমাদেরকে স্যার একটু পিডিএফ করে ভালো করে বলে দিন, মানে কি কি চ্যাপ্টার আছে, চমস্কি কি মতবাদ, পিয়াগেট কি বলেছেন এই শিক্ষা ক্ষেত্রে, এরকম মানে স্যার যেগুলো হয় হুম একটু হুম, সিম্পলিফাইড অল্প করে। এখন তো স্যার অত বড় বই পড়ার টাইম নেই আমাদের কাছে, তো একটু বলে দিলে ভালো হয়। ঠিক আছে, আমি স্যারকে বলছি, স্যার নোট পাঠিয়ে দেবেন, ওকে। আর নাহলে স্যারকে স্যার বলবো ডিসকাস করে নিতে। বলছিলাম যে মানে কোথাও আর কিছু ভুলভ্রান্তি কিছু আছে স্যার? না, আপনারা দেখুন ফিজিক্সের উইক আছে, একটু দেখলাম, হ্যাঁ স্যার। এমনি সাধারণ কোশ্চেনগুলো ঠিকই আছে অ্যান্সার, আপনার সাবজেক্টটাকে একটু অনেক ভালো রেডি করতে হবে। হ্যাঁ আর এমনি স্যার একটু নার্ভাসও লাগছে, মানে হ্যাঁ, একটু অনেকদিন নার্ভাস পর আছে, তো হুম আবার হুম। সেই একই জিনিসই আসতে হয়েছে, হ্যাঁ একটু নার্ভাসনেস লাগছে। হ্যাঁ, প্র্যাকটিস করলে হয়ে যাবে। আর আপনি স্কুল তো হচ্ছে আপনাদের, হ্যাঁ আপনি করবেন স্কুলের ডেমোটা ভালো করে করবেন, বিএডে যেমন আপনি শিখেছেন সেরকমই আপনি স্কুলে পড়াবেন, অ্যাকচুয়ালি সচরাচর হয়ে আমরা ওঠে না। স্কুলে সাধারণত ওপরে বাঁদিকে বিষয় লিখি, নিচে তারিখ দিই। হুম, হ্যাঁ, তো সেখানে কি বিএড এর মতন আজকের পাঠ বা এগুলো কি লিখতে হবে, একক উপ একক এগুলো কি লেখার দরকার আছে? একক উপেকক দরকার নেই, শুধু বিষয়টা যে আজকে কি টপিক করাচ্ছ সেটা লিখবে, কারণ অত টাইম থাকবে না, আচ্ছা কারণ 2 থেকে 3 মিনিট টাইম দেবে, এবারে সেখানে অতটা টাইম থাকবে না। আপনি শুধু ওই আজকে বিষয়টা যেটা থাকবে, যে টপিক আর বিষয়টা থাকবে, ওপরে বিষয় আর টপিকটা লিখে দেবেন, গ্যাসের আচরণ থেকে আচ্ছা পড়াবো। এবারে যদি তুমি ধরো আপনি ধরেন সাপোজ মিডল থেকে করাচ্ছেন, চার্লসের সূত্র করাচ্ছেন, তাহলে আপনি প্রথমে হ্যাঁ উল্লেখ করে দেবেন যে এর আগের দিন আমরা বয়েল সূত্র করেছি, আজকে আমরা হ্যাঁ স্যার, এটা একটু পূর্ব জানেন সব পূর্ব কিছু। পাঠটা একটু টেনে এনে হ্যাঁ, এটা বলা। হুম, হুম, এটা আপনি ঠিক স্কুলে আছে। প্র্যাকটিস করে দেবেন, তাহলে আপনার সুবিধা হবে ভালো, যেহেতু স্টুডেন্ট থাকবে সেখানে আপনার কোশ্চেনের ব্যাপারটাও চলে আসবে, আর আপনার তো অলরেডি হয়ে যাচ্ছে সব কিছু। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। ঠিক, দেবু, 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 হ্যাঁ স্যার বলুন। গুড ইভিনিং। হ্যাঁ স্যার গুড ইভিনিং। তুমি কেন এই শিক্ষক চাকরি করতে আসলে বলো তো? স্যার প্রথম থেকে তো আমার এই লাইনে ইচ্ছা ছিল না, ছোট থেকে তো বিভিন্ন রকমের স্বপ্ন জাগে মনে, যেটা দেখি সেটাই হওয়ার ইচ্ছা করে। রাস্তায় গেলাম, দেখলাম যে দোকান রয়েছে ভালো, ভাবতাম এই দোকানটা হলে হয়তো আমার ভালো হতো, সেই দোকানের জিনিস খাবারগুলো খেতে পারতাম। এরকম ছোটবেলায় নানান রকম ইচ্ছা জাগতো। হয়তো কোনো মুভি দেখলাম, মুভি দেখলে নায়ক সেখানে হয়তো ডাক্তারের অভিনয় করছে, তখন ভাবতাম ডাক্তার হব। চোরের অভিনয় করছে, ভাবতাম চোর হব। এরকম নানা রকম ইচ্ছা ছিল। যত ধীরে ধীরে বড় হচ্ছি আর স্কুলে যাওয়া শুরু করলাম, তারপর থেকে স্যারেদের কাজকর্মের প্রতি একটু ভালো লাগা জাগে মনে। তারপরে ধীরে ধীরে সেই শিক্ষকদের আচরণ ব্যবহার, তাদের 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 কর্মপদ্ধতিগুলো খুব ভালো লাগে। সেখান থেকেই কিছু শিক্ষকের ভালোবাসায় এবং আমার পড়াশোনার প্রতি শিক্ষকরা মাঝে মাঝে একটু পড়াশোনা দিলে বা পড়াশোনা করলে তারা খুব আদর করতো, ভালোবাসতো। সে থেকে তাদের অনুপ্রেরণায় শিক্ষকর আশা মনে জাগে। তোমার প্রিয় শিক্ষকের নাম কি? আমার প্রিয় শিক্ষকের নাম, উম, অনেক শিক্ষকই শিক্ষক শিক্ষিকায় প্রিয় ছিলেন, কিন্তু যিনি যিনাকে আমার খুব ভালো লাগতো পড়াশোনার পদ্ধতি, তার নাম ছিলেন সেই উত্তম মহন্ত, ফিজিক্সের টিচার। খুব ভালোবাসতেন আমায় আর অনেক হেল্প করতেন। যখন ইচ্ছে তাকে স্যারকে ফোন করতে পারতাম, আর কোশ্চেন অ্যান্সার কোনো সমস্যা হলে তিনি অনেক সাহায্য করতেন আমাকে। তোমার সাবজেক্ট ফিজিক্স ছিল তাই না? হ্যাঁ স্যার, ফিজিক্স।
যেহেতু 11-12 থেকে তুমি 11-12 পিওর সায়েন্স ছিল তোমার, আশা করি, তা হঠাৎ হ্যাঁ ফিজিক্স সাবজেক্টটা বেছে নিলে, কেমিস্ট্রি না নিয়ে গ্র্যাজুয়েশনে? ম্যাথ ছিল, বায়োলজি ছিল। ঠিক বলেছেন স্যার। আমি উম, যখন 11-12 পড়ি সায়েন্সে, তখন স্যারদের কাছে, সব স্যারদের কাছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবার কাছে ভালো বাসা পেয়েছি আর ভালো সাপোর্ট পেয়েছি। আর এই ফিজিক্স আর অঙ্কটা, এই দুটো জিনিসকে খুব ভালো লাগতো, আর নাকি তাড়াতাড়ি বুঝতে পারতাম। স্যাররা নাকি বলতো ভালো হয়েছে অ্যান্সার, ভালো গুছিয়ে লিখেছিস। পরীক্ষাগুলো যখন দিতাম, স্যারেরা বলতো যে পরীক্ষাগুলো ভালো দিয়েছিস, লিখেছিস ভালো। তো আমার তো ইচ্ছা ছিল আমি অঙ্ক নেব। তো ফিজিক্সেরও ফর্ম ফিল আপ করেছি কিছু কিছু কলেজে, অঙ্কেও করেছি। ভাবতে পারছিলাম না কোনটা নিয়ে পড়বো। আহ, তো শেষে ভাবনা চিন্তা হলো যে অঙ্কে একটু সমস্যা হতে পারে, এই কারণে ক্যালকুলেশনে আটকে গেলে আমি সেখানে জিরো পেয়ে যেতে পারি। আর ফিজিক্সে যদি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি, সেখানে তো অঙ্ক থাকছে, অঙ্কটা খুব ভালো লাগে সঙ্গে। যে অঙ্কও পাচ্ছি, কিছু থিওরি টাইপের কোশ্চেন পাচ্ছি। তো সেখানে থিওরি আর অঙ্ক করে তার নাম্বারটা তুলতে পারবো। আর অঙ্কের তুলনায় অঙ্ক নিলে আমি ওখানে না অঙ্ক পেলে জিরো পেয়ে যেতে পারি। সেই ভয়ে স্যারদের সঙ্গে আলোচনা করে নিজে থেকে সাহস জুগিয়ে ফিজিক্স নিয়ে পড়েছি। তাহলে বলো তো, কোনো একটা গ্যাসের উষ্ণতা, পরম উষ্ণতা যদি দ্বিগুণ করা হয়, তার আয়তন কতটা বৃদ্ধি পাবে? স্যার, উষ্ণতা দ্বিগুণ করলে আয়তন কতটা বৃদ্ধি পাবে, তাই তো? হুম, পরম উষ্ণতা আহ, বৃদ্ধি করছি আমি। চাপে, হ্যাঁ নির্দিষ্ট চাপেই তো রয়েছে নাকি? হুম, নিচে চাপ ভর আছে। আচ্ছা, নির্দিষ্ট চাপে যদি থাকে, নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের ক্ষেত্রে চার্লসের সূত্র প্রযোজ্য হবে। সেখানে ভি প্রপোর্শনাল টু টি হয়। তো আপনি যদি আহ, আয়তন দ্বিগুণ করলেন না কি করলেন? আমি যে উষ্ণতা দ্বিগুণ করছি, পরম উষ্ণতা। আচ্ছা, তাহলে পরম উষ্ণতা দ্বিগুণ করলে আয়তনটা বেড়ে যাবে। যদি চাপ স্থির থাকে আর নির্দিষ্ট ভরের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে চার্লসের সূত্র অনুযায়ী ভি প্রপোর্শনাল টু টি, ক্যাপিটাল টি কেলভিন স্কেলে, সেক্ষেত্রে আয়তনটা বেড়ে যেতে পারে। ফিজিক্স আর ম্যাথের মধ্যে সম্পর্ক কি? কেন ফিজিক্স পড়তে আমি গিয়ে ম্যাথের দরকার হয়? ফিজিক্সের কথাবার্তায় যখন আমরা একটা পড়া পড়েছি ক্লাস 10-এ, যে অ্যাভোগাড্রো প্রকল্প নাম দেওয়া হয়েছিল। তিনি জাস্ট থিওরি দিয়ে তিনি বুঝিয়েছিলেন যে কি করে একই বর্তনীগুলো আহ, আয়তনে সমান সংখ্যক আয়তন দ্বারা থাকে, যেটা সেখানে শুধুমাত্র কথা বলে দেওয়ার পরে সেটাকে ম্যাথামেটিক্যাল ভাবে প্রমাণ করার পর সেটাকে হাইপোথিসিস না বলে তখন তাকে সূত্র বলে গণ্য করা হবে। সেই কারণে ফিজিক্সের যে সমস্ত সূত্রগুলো রয়েছে, সেই সূত্রগুলো দেওয়ার পর তাদের বাস্তবের সঙ্গে আমাদের ক্যালকুলেশন মিলছে কিনা। কেননা আমাদের ফিজিক্সে যা কিছু রয়েছে সঠিক মাত্রায় সঠিক এককে প্রকাশ করতে হয়, এককগুলো সঠিক দেখতে হয়। যে কোনো জিনিসের ক্ষেত্রে ফিজিক্সের আশেপাশে আমরা যা দেখতে পাচ্ছি সব কিছু ফিজিক্স এর মধ্যে রয়েছে। তো এগুলো শুধু দেখে শুনে না করে কতটা সঠিক, কতটা পরিমাপ সঠিক রয়েছে, সেগুলো মাপার জন্য আমাদের ক্যালকুলেশন বা সমাধানের প্রয়োজন হয়। সেই জন্য ফিজিক্সের সঙ্গে ম্যাথের সম্পর্ক খুবই গভীর সম্পর্ক। ধরো তুমি যে স্কুলে জব করো, সেই স্কুল স্টুডেন্টগুলো 11:45 দিকে মানে স্কুলে দেরি করে আসে। আচ্ছা স্যার, তাহলে তুমি এর পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ নেবে? পদক্ষেপ প্রথমত সেই ছাত্র বা ছাত্রীদের কাছে জানার চেষ্টা করব এই দেরি করে আসার কারণটা। অনেকের সমস্যা হতে পারে, আহ, দূরে বাড়ির প্রবলেম, বা রাস্তাঘাটে কোনো সমস্যা হয়েছে। যদি এটা রেগুলারলি করে, তাহলে সেই তাদের কাছে অসুবিধাটা শুনে নিয়ে সেই ব্যবস্থাটা যদি আমার ক্ষেত্রে সমাধান করা সহজসাধ্য হয়, তা করার চেষ্টা করব। আর আমার প্রধান শিক্ষক মহাশয় যিনি থাকবেন স্কুলে, তিনাকে জানাবো। তারপরে দেখব তারা কেমন করছে। তারপরে প্রধান শিক্ষকের পরামর্শ অনুযায়ী
হলে সেই সমস্ত ছাত্রছাত্রীদের অভিভাবকগণের সঙ্গে একটু কথাবার্তা বলতে চাই আমি, যে কি জন্য তারা দেরি করে আসছে, এটাই করতে চাই। ধরো তুমি যে স্কুলে চাকরি করো সেই স্কুলের তোমার এক কলিগ পড়াশোনার মানে ক্লাস ফাঁকি দেয়, তারপর হচ্ছে ক্লাসে গিয়ে ছাত্ররা অভিযোগ করছে যে স্যার কিছু পড়ায় না, তাহলে তুমি এই ব্যাপারটা নিয়ে কি করবে? কলিগ যদি এরকম করে, আহ, ওনার সঙ্গে যদি সম্পর্ক আমার ভালো হয়, তাহলে একটু কথা বলে, অন্য দিক দিয়ে কথা বলে, ডাইরেক্ট তাকে খারাপভাবে ব্যঙ্গ না করে আমরা তাকে একটু অনুপ্রাণিত করার জন্য কয়েকজন টিচার মিলে সামনাসামনি কিছু কথা তুলে ধরতে পারি, ওনাকে ডাইরেক্ট না বলে। কিভাবে আমরা ছাত্রছাত্রীদেরকে শিক্ষাটা ভালো করে দিতে পারি। শুধু আমরা চাকরি পেয়ে গেলাম বলে টাকা মাইনের পর মাইনে, মাসের পর মাস টাকা পেয়ে যাচ্ছি, আমরা তাও টাকা ঠিক করে পাচ্ছি, তো ছাত্ররা কেমন পড়ছে না পড়ছে ওটা দেখে দরকার নেই। যদি এরকম ভাবনা থাকে, সেটাকে কিভাবে উন্নত ধারায় চিন্তা ধারায় পাল্টানো যায়, সেইভাবে আমরা কয়েকজন টিচার মিলে সেই টিচার যে কলিগ রয়েছে তাকেও সঙ্গে নিয়ে কিছু আলোচনা করতে পারি, ডাইরেক্ট না বলে সবার সঙ্গে আলোচনা করে করা যায় কি করে আমরা যে স্কুলে থাকছি সেই স্কুলের নাম হোক, ছাত্রছাত্রীরা উঁচু ভালো জায়গায় পৌঁছাক, ভালো জব করুক, তাহলে আমাদের স্কুলটায় নাম হবে, আর এ থেকে সেই ছাত্রছাত্রীরা আমাদেরও পরবর্তীতে নাম করবে। তাছাড়াও শিক্ষক হয়ে শুধুমাত্র শিক্ষকতা করছি, মাস গেলে টাকা নিচ্ছি, ছাত্ররা কিভাবে যাচ্ছে সেই দায়িত্ব শুধু আমাদের নেই। যে ছাত্ররা যেমন পড়ছে তেমনই পড়ুক, এইটুকু করলে হবে না। কারণ আমরা যখন শিক্ষা বা শিক্ষক হওয়ার চেষ্টা করি, তখন আমরা মনে মনে অনেক কিছুই শপথ নেওয়া হয় যে আমরা সঠিকভাবে শিক্ষাটা দেব, ফাঁকি মারবো না, আদর্শ শিক্ষকের ধারণা আমরা তুলে ধরি ছাত্রদের কাছে। ছাত্রছাত্রীরা তাহলে আমাকে দেখে বা আমার ফাঁকি মারা দেখে ওরাও ভালো করে শিক্ষক হওয়া বা পড়াশোনার প্রতি মনোযোগ আনবে না, তারপরে ভবিষ্যৎ প্রজন্মটা একটা নষ্টের দিকে যাবে। এইভাবে একটা আলাপ আলোচনা করা যেতে পারে, বা কোনো টিচারদেরকে নিয়ে বা হেড স্যারকে একটু কথা বলে, হেড স্যারের সঙ্গে কথা বলে কিভাবে তাদের টিচারদের মধ্যে, আমাদের মধ্যে টিচার শিক্ষক শিক্ষিকাদের মধ্যেই কিভাবে আরো উদ্দীপনা জাগানো যায়, আর হাতে কলমে শিক্ষাটা দেওয়ার জন্য যেন সকল শিক্ষক সামনে এগিয়ে আসে, সেই দিকে নজর রাখবো। আমার মনে হয় সেদিকে নজর রাখবো। বিদ্যালয়ে এই ইউনিফর্মের প্রয়োজনীয়তা আছে কি? ড্রেস হ্যাঁ স্যার, অবশ্যই ইউনিফর্মের প্রয়োজনীয়তা রয়েছে। কেন? ইউনিফর্ম পরে যখন শিক্ষক শিক্ষিকা আর ছাত্রছাত্রীরা যখন পড়ে যায়, তখন তাদের প্রতি একটা আলাদা রেসপেক্ট বা ভালোবাসা জন্মায় সাধারণ সমাজের মানুষদের। একসঙ্গে তারা সেই স্কুলের ড্রেস পরে খুব সারিবদ্ধভাবে স্কুলে যাবে, সবাইকে একই রকম ড্রেস পরা দেখে খুব মন দিক দিয়ে শুদ্ধতা মনে হবে। তাছাড়া তারা যদি বিভিন্ন রকমের ড্রেস পরে আসে, তাহলে তাদের মধ্যে কিন্তু পড়াশোনার ভাবার বিষয়টা থাকবে না। তখন তারা নিজের ড্রেস পোশাকের দিকে নজর কাড়বে, ও একটা ড্রেস ভালো পরে এসেছে, আমি ভালো পরে আসেনি, আরেকজন কম দামি ড্রেস পরে এসেছে। এইভাবে করে তাদের মধ্যে একটা হীনমন্যতা জন্ম নিতে পারে। আর সেই জন্য আমাদের বিভিন্ন স্কুলে একটা নির্দিষ্ট জামা কাপড় পরে আসাটাই বাধ্যতামূলক বলে মনে হয় আমার। শিক্ষার অধিকার আইন সম্পর্কে তোমার কি ধারণা আছে? রাইট টু এডুকেশন অ্যাক্ট RTE 2009 সকলের জন্য শিক্ষা অবশ্যই জরুরি। কেননা আমাদের 6 থেকে 14 বছর বয়স অবধি যত শিশু শিক্ষার্থী রয়েছে, সবাইকে স্কুলে বা বিদ্যালয়ের আওতায় আনতে হবে। সরকারি কাজকর্মে তাদের বিনামূল্যে খাবার দাবার তো দেওয়াই আছে, এমনকি বই খাতা ড্রেস এগুলো ফ্রিতে দেওয়া হয়। আর তারা যদি শিক্ষার আলোয় না আসে, তাহলে তারা মূর্খতায় পরিণত হবে এবং তাদেরকে অন্যরা ঠকিয়ে নিতে পারে। তাই আমাদের সামাজিক মাধ্যমের মধ্যে দিয়ে সমাজে যে সমস্ত শিক্ষার্থীরা পিছিয়ে পড়ে আছে, তাদেরকে শিক্ষার আলোয় আনতে হবে। শিক্ষা মানে বা পড়াশোনা করে যে শুধু চাকরি পাবো, চাকরি হবে, এটা আশাটা যেন তারা না করে। তার কারণ আমাদের পড়াশোনা করে যে চাকরিটাই মেন উদ্দেশ্য তা না।
কেন এই পড়াশোনার মধ্য দিয়ে আমাদের সামাজিক, মানসিক এই সমস্ত দিকগুলোর বিকাশ ঘটে। তাই অবশ্যই আমাদের সেই সেই সমস্ত শিশু শিক্ষার্থীদের 6 থেকে 14 বছর বয়সের শিক্ষার্থীদের বিনামূল্যে পরিষেবার আওতায় আনতে হবে। এর ভূমিকাতে এটা আমার মাস্টারদের বা শিক্ষক শিক্ষিকাদের এতে অসংখ্য ভূমিকা রয়েছে। ঘুরে পড়েছো আজকে? ঘড়ি হ্যাঁ। ঘড়ি স্যার এই সকালের দিকে পড়েছিলাম, আর তোমার যখন টিউশন পড়াই। তোমার ছবিতে দেখলাম চশমা আছে। তুমি চশমা কেন পরো? চশমা এমনি চোখের কোনো সমস্যা নেই, এই রোদে যখন যাওয়া হয় বা বেরোনো হয় তখন জাস্ট পরা হয়, তাছাড়া এমনি নর্মালি চশমা আমি পরি না। আর এমনিতেই যখন কোনো ছবি টবি তোলা হয় বা বন্ধুরা সবাই ছবি তোলে তখন চশমায় পরে তুললে নাকি ছবিটা ভালো হয়, এই আর কি। দূরদৃষ্টির জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় প্রতিকারের জন্য? হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টি, এই দূরের জিনিস ভালো দেখতে পাচ্ছি কিন্তু কাছের জিনিস ভালো দেখা যাচ্ছে না, এই দুটিকে বলে হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টি দুটি। এর জন্য আমি অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে পারি। অবতল লেন্স, তাই তো? হ্যাঁ, কনকেভ মিরর, কনকেভ লেন্স সরি, মিরর না। মিরর আর লেন্সের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, মিররের একটা তলই প্রতিফলক তল হিসেবে কাজ করে, আর লেন্সের ক্ষেত্রে দুটো তল থাকে। এই লেন্স আর মিররের মধ্যে এটাই পার্থক্য। বা ফোকাসও বলতে পারেন, লেন্সের ক্ষেত্রে ফোকাস দুটো দেখা যায়, f1 f2, আর মিররের ক্ষেত্রে একটাই ফোকাস থাকে, যেটা যেই তলটা প্রতিফলক তল হিসেবে কাজ করে সেখান থেকে আলোর রশ্মি প্রতিফলিত হয়ে যেখানে মিট করে বা অন্য জায়গা থেকে আসছে বলে মনে হচ্ছে সেই জায়গাটাকেই মিররের আমরা ফোকাস বলে থাকবো। আর লেন্সের ক্ষেত্রে দুই দিকে কাজ করতে পারে, তাই এটাই আর কি পার্থক্য স্যার মিরর আর লেন্সের মধ্যে। স্কুটি চালাও? স্কুটি না, এমনি বাইক চালাও? বাইক চালাতে পারো এমনি? কিছু বললেন স্যার, শুনতে পেলাম না। বলছি বাইক চালাতে পারো? বাইক? হ্যাঁ পারি স্যার। বাইকে যে আয়নাগুলো থাকে, সাইড আয়না, যেটাকে আমরা বলি রিয়ার ভিউ মিরর, যেটা বলি মিরর বলি। হ্যাঁ, এটা উত্তল দর্পণ ব্যবহার করা হয়। হ্যাঁ, দূরের জিনিস বা এই উত্তল দর্পণের একটা বৈশিষ্ট্য হলো যে অনেক জায়গাকে একটা ছোট জায়গায় দেখিয়ে দেয়, সেই জন্য পিছনে আসা গাড়ি বা অনেক যানবাহন যেগুলো আসে সেগুলোকে আয়নায় পুরো জায়গাটাকে, মানে এই দৃষ্টিক্ষেত্রটা, মানে উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্রটা বেশি, মানে অনেকটা জায়গাকে সে ছোট একটা জায়গায় দেখিয়ে দেয়। এতে গাড়ি চালক পিছনে কোন গাড়ি আসছে সে দেখতে পায়, সেই অনুযায়ী সে পথ সরে দাঁড়ায়। তুমি কতটা আত্মবিশ্বাসী যে তোমার আজকে ইন্টারভিউ ভালো হলো? আত্মবিশ্বাসী কতটা ঠিক বলতে পারছি না, আমি কেমন দিলাম আমি ঠিক জানি না। আপনারা বা আপনি যা প্রশ্ন করেছেন তার উত্তর দেওয়ার চেষ্টা করলাম, কতটা যুক্তিযুক্ত হয়েছে, যথার্থ হয়েছে সেটা আমি ঠিক জানি না, জাস্ট আমি চেষ্টা করলাম। ঠিক আছে, বেশ। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। কিরণময় মণ্ডল। হ্যাঁ স্যার। কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। তোমার পরিচয় দাও। স্যার আমি ঠিক প্রিপেয়ার্ড নই,
তাও আমি আজকে চেষ্টা করতে পারি একটু আর কি, মানে এগুলো ঠিকঠাক আমার হয়ে ওঠেনি আর কি রেডি করা। ঠিক আছে, দাও, কোনো অসুবিধা নেই। তোমার পরিচয় দাও। আমি আমার নাম কিরণময় মণ্ডল। আমার বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত গোপালপুর গ্রাম। তোমাদের গ্রামের নাম গোপালপুর হলো কি করে, জানো? আহ, না সেইভাবে গোপালপুর, না স্যার এটা বলতে পারবো না গোপালপুর কেন। তোমাদের গ্রামে হাই স্কুল, প্রাইমারি স্কুল বা শিশু শিক্ষা কেন্দ্র কোনো কিছু আছে কি? আমার গ্রামে একটা প্রাইমারি স্কুল, একটা জুনিয়র হাই স্কুল, একটা শিশু শিক্ষা কেন্দ্র আছে। জুনিয়র হাই স্কুলের নাম কি? জুনিয়র হাই স্কুলের নাম এই আমাদের গ্রামের নামই গোপালপুর গোলকপাড়া জুনিয়র হাই স্কুল। তুমি ওই স্কুল থেকে পড়াশোনা করেছো? না, আমি আমার পাশেই আর কি হাই স্কুল আছেন কাছাকাছি, মানে পাশের গ্রামে এই স্কুলে পড়েছি। আমার স্কুলের নাম জিএন হরিনারায়ণী বিদ্যাপীঠ। কেন তোমার গ্রামের স্কুল থাকতে তুমি অন্য সাইডের স্কুলে পড়তে গেছো? আমার আমার বাড়িটা ঠিক হচ্ছে কি এই পাশাপাশি দুটো গ্রামের আর কি বর্ডার সাইড। তো সেই সুবাদে স্কুলটাই আর কি আমার কাছাকাছি হয় আর কি। আর জুনিয়র হাই স্কুল রিসেন্ট হয়েছে, মানে বেশি দিন হয়নি। আর এই স্কুলটা দীর্ঘদিনের, আমার তো পড়াশোনা অনেক আগে আর কি। তো আমরা যে সময় পড়েছি তখন জুনিয়র হাই স্কুল আর কি হয়নি স্যার। ও, ধরো তুমি এই চাকরিটা করবা, তাই না? তাহলে তোমার কি যোগ্যতা আছে যে তোমাকে পর্ষদ এই চাকরিটা দেবে? স্যার আমার যোগ্যতা আছে বলতে না, আমি এতদিন যা পড়াশোনা করেছি এবং পরীক্ষা দিয়ে এতদূর পর্যন্ত পৌঁছাতে পেরেছি, এবং আজকে আপনি যে প্রশ্নগুলো করবেন বা আপনারা যে প্রশ্নগুলো করবেন সেই প্রশ্নের উত্তর যদি আমি যথাযথ দিতে পারি এবং আপনারা যদি যোগ্য মনে করেন তাহলেই আমি যোগ্য। শিক্ষকের পোশাক কেমন হওয়া উচিত? শিক্ষকের পোশাক অবশ্যই একটা মার্জিত এবং সেটা যেন দৃষ্টিকটু না হয়, এবং এমন হওয়া উচিত যা আর কি ছাত্রছাত্রীরা মানে আম, তাদের কাছে একটা আদর্শ শিক্ষক হিসাবে বোঝায় আর কি, মানে যেটা হওয়া উচিত সেটা আর কি মানে দৃষ্টিকটু লাগবে না, তেমন হলে হয় আর কি বাঞ্ছনীয় একজন শিক্ষকের পোশাক। তোমার এলাকার এমএলএ এর নাম কি? আমার এলাকার বিধায়ক হচ্ছে মাননীয় পরেশরাম দাস, ক্যানিং পশ্চিম। তোমার সাবজেক্ট কি ছিল? আমার পিও সায়েন্স আমার ছিল। গ্রাজুয়েশনে আমার কেমিস্ট্রি, স্যার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আমার সাবজেক্ট ছিল হচ্ছে কি কেমিস্ট্রি, ফিজিক্স আর ম্যাথমেটিক্স। গ্র্যাজুয়েশনের পাশে কি কি ছিল? গ্র্যাজুয়েশনের পাশে কি কি ছিল? পাস বলতে আমার অনার্স ছিল না, আমার পিও সায়েন্স, মানে তিনটেই সাবজেক্ট, ও, মানে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি। অনার্স করনি কেন? অনার্সে সে সময় স্যার প্রথমত আমার উচ্চ মাধ্যমিকের নাম্বারটা একটু কমই ছিল। আর পাশে আমার মাস্টারমশাই আর কি পরামর্শ দিয়েছিল যে আমার পাশেও ভালো রেজাল্ট করলে আর কি করতে পারবো। আর আমার বাড়িটাও অনেকটা গ্রামের দিকে, এবং এখানে টিচার ঠিকঠাক আর কি ছিল না, মানে পাওয়াটা খুব মুশকিল আর কি। তো আমি একটা গ্রামের কলেজেই পড়েছি, আর আমার পড়তে হলে তাহলে আমাকে কলকাতাতে যেতে হতো। তো সেই ক্ষেত্রে একটা সমস্যা ছিল, তো যার কারণে আমার অনার্স আর কি করে হয়ে ওঠেনি, সম্ভব হয়নি আর কি।
বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীর কি কি অসুবিধা হতে পারে বলতে পারবেন? বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রী প্রথমত একটা ভীতির ব্যাপার আছে, যেখানে বিজ্ঞানটা তাদের কাছে, বিজ্ঞান কিংবা অঙ্ক তাদের কাছে একটা ভয়ের কারণ। সেটা আহ, সেটা তাদেরকে একটা আগ্রহ সৃষ্টি করা এবং আম, হাতে কলমে মেনলি বিষয়টা দেখানো হলে আর কি ছাত্রছাত্রীদেরকে, এবং যাতে আরো বেশি আগ্রহ সৃষ্টি করানো যায় সেই বিষয়টা একটুখানি দেখানো হলে বিজ্ঞানের ক্ষেত্রে অন্তত ভালো হয় আর কি সেটা। সুর কাকে বলে? সুর? সুর হচ্ছে শ্রুতি মধুর যুক্ত শব্দকেই সুর বলে। আর স্বর? আর না স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। আর বিষয়গুলো সাবজেক্টটা আমার আর একটু দেখতে হবে আর কি স্যার। ক্লাস 9-এর ফার্স্ট সেমিস্টার কত নম্বরের এক্সাম হয় জানো? ক্লাস 9-এ 40 নম্বরের আর কি হয়। 10 নম্বর প্রজেক্ট, 40 নম্বর। সেকেন্ড সেমিস্টারও 40 নম্বর, 10 নম্বর প্রজেক্ট। আর থার্ডে 90 নম্বর, 10 নম্বর প্রজেক্ট। মোট 200 নম্বরের উপরে আর কি মূল্যায়ন। একটা কোশ্চেন পেপারে কি কি টাইপের কোশ্চেন থাকে বলতে পারবে? একটা প্রশ্নপত্রে জ্ঞান, বোধ এবং দক্ষতামূলক একটা শিক্ষার্থীর সার্বিক বিকাশের জন্য এই প্রশ্নগুলো করা হয়ে থাকে। সাবজেক্ট এখন তোমার রেডি নাই তাই তো? না সাবজেক্টটা রেডি না বলতে, হ্যাঁ মানে এটা সার্বিক ভাবে ওভারঅল মানে চ্যাপ্টার যেটা আপনি ধরছেন যে প্রশ্নগুলো হুম। এরকম এইগুলো এইভাবে ঠিক মানে রেডি করা হয়নি আর কি। পারবো স্যার, এমনি এগুলো 9-10-এ তো আমি দীর্ঘদিন পড়াচ্ছি, তো সমস্যা কিছু নেই। তো কোন আর কোন কি ক্লাস মানে পড়া? এগুলো মানে সেইভাবে আমার নিজের মতন করে না আমি যে বলবো, মানে এমনি স্টুডেন্টদের বলতে গিয়ে আমার সমস্যা নেই। তো নিজে এইভাবে বলাটা মানে কোনো একটা হঠাৎ করে প্রশ্ন, এটা এইভাবে আমার আরেকটু ভালো করে দেখলে আমি গুছিয়ে বলতে পারবো আর কি। কোন কোন ক্লাস পড়াও? এই সব রকম আর কি, মানে 5 to 10। 5 to 10। কঠিন পদার্থের প্রসারণ ক্লাস 10-এ আছে হয়তো। হ্যাঁ, তাপ হ্যাঁ, চ্যাপ্টারতে কঠিন পদার্থ প্রশ্ন। হ্যাঁ, এই চ্যাপ্টারটা স্টুডেন্টদের বোঝানোর জন্য মানে তুমি কিভাবে বোঝাবে স্টুডেন্টদের? কি উদাহরণ দিতে পারবে? উদাহরণ বলতে এই মুহূর্তে মনে পড়ছে যে রেল লাইনে সাধারণত আমরা দেখি যে কিছুটা ফাঁক রাখা হয়। কারণ হচ্ছে না এখানে যদি ফাঁক যদি না রাখা হয় তাহলে লাইন বিচ্যুত হতে পারে বা লাইনটা সরে যেতে পারে। ফাঁক রাখা হয় কারণ এটা তাপে সাধারণত কঠিন পদার্থের প্রসারণ হয়, এবং যে ক্ষুদ্র যে গ্যাপটা রাখা হয় সেটা গ্রীষ্মের দিনে ওই গ্যাপটা পূরণ হয়ে যায়। তো এই বাস্তবিক উদাহরণের মাধ্যমে এটা বোঝানো যেতে পারে। বিভিন্ন ধাতু তাপ পরিবাহিতাঙ্ক বিভিন্ন, এটা কোন এক্সপেরিমেন্টের সাহায্যে আমরা জানতে পারি? প্রথম জানতে কোন বিজ্ঞানী এটা করেছিলেন? তাপ পরিবাহিতাঙ্ক করে তাপ পরিবাহিতা বলতে পারি আমরা, বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা। হ্যাঁ, বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বিভিন্ন আর কি, হুম। সেটার প্রত্যেকটা আলাদা আলাদা। এটা না এই বিজ্ঞানীর নামটা স্যার মনে পড়ছে না এই মুহূর্তে ঠিক। 10-এর কোন চ্যাপ্টার সবচেয়ে তোমার ভালো লাগে? এটা 10-এর পর্যায় সারণী, পিরিয়ডিক টেবিল, হাইড্রোজেনের মানে মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। হাইড্রোজেনের আয়নাইজেশন মান কত, মানে শক্তির মান কত? আয়নাইজেশন শক্তির মান 0.99 এরকম হতে পারে, একের কাছাকাছি আর কি। স্যার এটা আমার ঠিক মনে পড়ছে না, মানে আমি এটা গেস করে বললাম আর কি, আয়নাইজেশন শক্তি। বিজ্ঞানী লোথার মেয়ারের যে পর্যায় সূত্র ছিল লোথার সেটা মেয়ারের। সেটা কি জানো?
লোথার মায়ারের ধারণা, না এই মুহূর্তে মনে পড়ছে না। ডোবেরিনিয়ার ত্রয়ীর সূত্র, অষ্টক সূত্র, আর একটা ছিল সঙ্গে লোথার মায়ারের ধারণা। অষ্টক সূত্রটা বলো তো। অষ্টক সূত্রটা লেনম্যানের অষ্টক সূত্র মানে কোনো মৌলের আম, তার আহ, কোনো মৌলের তার পারমাণবিক গুরুত্ব তার তার পরবর্তী অষ্টম মৌলের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় আর কি, কোনো একটা নির্দিষ্ট মৌলে। তবে এই সূত্র একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত গিয়েই আর কি সীমিত, এটা বেশি দূর পর্যন্ত আর আগাতে পারেনি আর কি। মানে মানে লিথিয়ামের ঠিক তার পরবর্তী অষ্টম মৌল হচ্ছে কিন্তু সোডিয়াম। তো এই লিথিয়াম ও সোডিয়ামের এদের মধ্যে না একটা পর্যায়গত একটা মিল পাওয়া যায়। তো কোনো একটা নির্দিষ্ট মৌলের ক্ষেত্রে তার ঠিক অষ্টম মৌলটি অষ্টম মৌল তাদের মধ্যে না একটা সিমেট্রি থাকে, একটা মিল থাকে, ডি ব্লকের মিল মৌল, আছে আর কি। ডি ব্লকের মৌল কাদের বলে? বি ব্লক এলিমেন্ট, এদেরকে সন্ধিগত মৌল বলা হয়। এরা এস ব্লক এবং পি ব্লক অর্থাৎ তড়িৎ ধনাত্মক ও তড়িৎ ঋণাত্মক মৌলগুলোর মধ্যে যে মৌলগুলো আর কি সংযোগ স্থাপন করে তাদেরকে তারা হচ্ছে ডি ব্লক এলিমেন্ট অর্থাৎ সন্ধিগত মৌল। তুমি ক্লাস 10-এ এই ডি ব্লক মৌল যদি বোঝাতে চাও তাহলে কিভাবে বলবে? এস ব্লক বা পি ব্লক মৌল সম্পর্কে বলবে? না, এস ব্লক ডি ব্লক এলিমেন্ট এদেরকে তো মোট 4টে ব্লকে এদেরকে ভাগ করা হয়েছে, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এলিমেন্ট। এবং ডি ব্লক এলিমেন্ট এই মৌলগুলো হচ্ছে 3 থেকে 12 নং শ্রেণীর মধ্যে আছেন। এই মৌলগুলোকে সন্ধিগত মৌল বলা হয়। এবং 1 নং ও 2 নং এলিমেন্ট এদেরকে এস ব্লক এলিমেন্ট, এরা আর কি তড়িৎ ধনাত্মক। আমি এটা বলতে চাইলাম যে সন্ধিগত মৌল যারা হচ্ছে বুঝতে তীব্র পেরেছি। তড়িৎ ধনাত্মক মৌল এবং তড়িৎ ঋণাত্মক মৌল অর্থাৎ পি ব্লক এলিমেন্ট, যারা হচ্ছে 13 থেকে 18 না 17-র মধ্যে অবস্থান করছে। এদের মধ্যে যারা সংযোগ স্থাপন করে তাদেরকে আর কি সন্ধিগত মৌল বলছে। তো এই ডি ব্লক এলিমেন্ট হচ্ছে সন্ধিগত মৌল আর কি। ঠিক আছে, তুমি সাবজেক্ট ভালোভাবে প্রিপারেশন নাও। তোমার ওই লিস্টের নাম আছে 3 দিনের? না স্যার, লিস্টটা আমি দেখলাম, আমার মনে হচ্ছে আমার কোনো নাম নেই। ও ঠিক আছে, তাহলে 4th ডেতে হবে তোমার। তুমি রেডি হও, ওকে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার, ঠিক আছে। শুভঙ্কর হাজরা, রেডি আছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। অনেকক্ষণ অপেক্ষায় ছিলে তাই তো? স্যার আমার নামটা করছে না কেন? আমি বললাম কি ছিঁড়ে গেল নাকি। তুমি কোন জেলা থেকে? স্যার আমি পূর্ব মেদিনীপুর জেলা থেকে। পূর্ব মেদিনীপুর। এমএসসি করেছো না বিএসসি? না, আমার এমএসসি বিএড। কোন সাবজেক্টের উপরে? এমএসসি ফিজিক্সে। ফিজিক্সের উপরে। 11-12 পরীক্ষা দিয়েছো? হ্যাঁ হ্যাঁ দিয়েছি। কেমন হয়েছে? হয়েছে স্যার। এবার কতটা কি নামবে সেটা একটু ভাবছি। কোনো ক্যাটাগরি আছে? হ্যাঁ এসসি আছে। এসসি আছে। এমএসসি কবে করেছিলে? এমএসসি 2014 সালে। ইন সার্ভিস? হ্যাঁ ইন সার্ভিস। নিজেকে আপনি এক কথায় কিভাবে বর্ণনা করবেন?
আমি এক কথায় নিজেকে বলতে যাব যে আমি আহ, আমার সহ্য করার ক্ষমতা রয়েছে, সহনশীলতা রয়েছে আমার মধ্যে। আহ, আমি ছোটবেলা থেকেই আহ, আমার শিক্ষক মহাশয়ের কাছে খুবই আহ, মানে ভালোবাসার এবং প্রিয় ছাত্র হিসেবে ছিলাম। আহ, আমার স্কুল জীবন এবং কলেজ জীবন আমার মানে স্যারদের কাছে খুব ভালোভাবে কেটেছে। আমি আহ, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। আর উম, এই সবসময় পড়াশোনার সঙ্গেই থেকেছি, ভবিষ্যতেও এই পড়াশোনা নিয়েই চালিয়ে যাব। পশ্চিমবঙ্গে মিড ডে মিল কবে চালু হয়? পশ্চিমবঙ্গে মিড ডে মিল চালু হয় সেন্ট্রালি চালু হয়েছিল 1995 সালে, আর পশ্চিমবঙ্গে চালু হয়েছিল 2003 সালে। ভেরি গুড। এই মিড ডে মিল কীভাবে শিক্ষার ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে? মিড ডে মিল বর্তমানে এখন এই মানে 2021 সালের পর মিড ডে মিলের নামটা পিএম পোষণ যোজনাতে নথিভুক্ত হয়েছে। কিন্তু তার আগে 2003 সালে আমাদের পশ্চিমবঙ্গে যখন এই মিড ডে মিল চালু হয়, তখন কিন্তু মানে যারা যেসব পরিবার মানে তাদের আর্থসামাজিক অবস্থা খুবই খারাপ, তাদের আহ, ছেলেমেয়েরা দিনের বেলা দুমুঠো খেতে পেত না। যারা স্কুলে আসার জন্য আহ, তৈরি থাকতো, কিন্তু তাদের পেটে আহার না পড়ার জন্য তারা স্কুলে মানে আসার জন্য তৈরি থাকতে পারতো না। তাদেরকে স্কুলমুখী করার এবং স্কুলমুখী করণের জন্য এই মিড ডে মিল মানে ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়েছে। এবং এই মিড ডে মিলের জন্য এইসব ছেলে মেয়েরা কিন্তু স্কুলে এসে আহ, দিনের বেলা দুমুঠো খেতে পাচ্ছে এবং তার সঙ্গে শিক্ষাটাও নিয়ে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থাটাও সেখান থেকে বঞ্চিত হচ্ছে না। এটাই মিড ডে মিলের আমাদের শিক্ষাক্ষেত্রে তার অভূতপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এইটুকুই বলে আমার মনে হয়। আদর্শ বিদ্যালয়ের কয়েকটা বৈশিষ্ট্য বলুন তো। আদর্শ বিদ্যালয়ের আদর্শ বিদ্যালয় আহ, আদর্শ বিদ্যালয় বলতে স্যার আমার মনে হয় সবসময় যে একটা নির্দিষ্ট আহ, ছাত্র এবং শিক্ষকের অনুপাত সবসময় একটা নির্দিষ্ট অনুপাতে থাকবে, যেটা আমাদের সেকেন্ডারি লেভেলে বা এই মাধ্যমিক লেভেলে যেটা 40:1 অনুপাতে ধরা হয়। আর সেখানে যদি তার কম সংখ্যক বা বেশি সংখ্যক হয় সেখানে একটু সমস্যা হয়। কিন্তু বর্তমান দিনে এই সমস্যার কারণে হয়তো একটু ছাত্র শিক্ষকের অনুপাতে একটু সমস্যা হয়েছে, কিন্তু পরবর্তী দিনে আশা করছি সরকারের বিভিন্ন রকম পদক্ষেপের মাধ্যমে এই সমস্যা মিটে যাবে। তো এটা একটা ব্যাপার। আর বিদ্যালয়ের মধ্যে সব রকমের পরিকাঠামো থাকাটাও বিরাট বড় ব্যাপার ছাত্রদের জন্য এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য। যেমন শুধু পড়াশোনা বা এই সব কিছু সিস্টেমের মধ্যে খেলাধুলা এবং সাংস্কৃতিক পরিচর্যাও বিদ্যালয়ের মধ্যে খুবই প্রয়োজনীয়। বিদ্যালয়ের সঠিক মাঠ থাকা এবং নির্দিষ্ট সময়ে বিভিন্ন যে পালনীয় দিনগুলো সেগুলোকে অবজারভেশন করানো, সেগুলো যেমন শিক্ষক মহাশয়ের দায়িত্ব থাকবে ছাত্রদের সঙ্গে একসঙ্গে, এবং ছাত্রদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে যে নির্দিষ্ট দিনে ওই পালনের দিনগুলোতে বিদ্যালয়ে উপস্থিত থেকে দিনগুলোকে সঠিকভাবে পালন করা। এইভাবে মোটামুটি একটা আদর্শ বিদ্যালয় গড়ে ওঠে এবং সঙ্গে বিদ্যালয়ের শিক্ষাগত দিক দিয়ে তার লাইব্রেরি, তার ল্যাবরেটরি এবং সঠিক ল্যাবরেটরিতে ইনস্ট্রুমেন্ট থাকা, লাইব্রেরিতে সঠিক পরিমাণে বই থাকা, বেশি পরিমাণে বই থাকা যাতে স্টুডেন্টদের পক্ষে সেই বইগুলো রেফারেন্স হিসেবে ব্যবহার করা কাজে লাগে। বিভিন্ন আদার্স বই যেগুলো পড়লে মানুষ মানে ছাত্রদের মধ্যে একটা বিজ্ঞান সচেতনতার ভাব জেগে ওঠে। বিভিন্ন বিজ্ঞানীদের জীবনী
বা মনীষীদের জীবনী এইসব কাহিনী নিয়ে কোনো বই লাইব্রেরিতে থাকা, ল্যাবরেটরিতে শুধুমাত্র আমাদের 11-12 প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড জিনিস বাদেও কোনো মানে অ্যাট্রাকশন হবে স্টুডেন্টরা বেশি সেরকম কোনো জিনিসকে রাখা, এইসব জিনিস রাখলে বিদ্যালয়ের একটা মানে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় বিদ্যালয়ের মধ্যে, এবং সেটাই আমার মনে হয় একটা আদর্শ বিদ্যালয়ের রূপ ধারণ করে। শিক্ষক শব্দটি দ্বারা কি কি গুণাবলী শিক্ষকের প্রকাশ পায়? মানে স্যার অ্যাকচুয়ালি আপনি আদর্শ শিক্ষকের ব্যাপারে জানতে চাইছেন কি? আর শিক্ষক যে শব্দটা সেটা বিশ্লিষ্ট করলে কি আসবে বাংলা? মানে অ্যাকচুয়ালি শিক্ষক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এই ট্রেন ফিলোসফার আর গাইডার, এর বাইরে আমার জানা নেই। তবে যদি এর বাইরে কিছু জেনে থাকে আমি জেনে নেবো অবশ্যই। তবে একজন শিক্ষক উনি অবশ্যই যেমন ছাত্রদের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ ব্যবহার দেখাবেন, ঠিক তেমন একটা নির্দিষ্ট একটা দার্শনিক মতবাদ ওনার থাকবে, আর সঙ্গে যাতে স্টুডেন্টরা বা ছাত্রছাত্রীরা ভুল পথে না চালিত হয় সেদিকটাও উনি লক্ষ্য রাখবেন। এই হিসেবে শিক্ষক মহাশয়কে এই আখ্যায়িত করা হয় যে উনি একজন ফ্রেন্ড এবং ফিলোসফার এবং গাইডার। ধরুন আপনার বিদ্যালয়ে মিড ডে মিলে খাবার রান্না হয়েছে, এই খাবারটা ভালো কি খারাপ বা টেস্ট কেমন হয়েছে সেটা বোঝার জন্য আপনি কি করবেন? বিদ্যালয়ে মিড ডে মিলের সিস্টেমে আগে একজন স্যার বলেছেন, যাই হোক তবু আমি শুনলাম ব্যাপারটা, উনি যথেষ্ট ভালোভাবে বলেছেন। তো মিড ডে মিলের ব্যাপারে স্যার ভালো দিক আমি অবশ্যই বলেছি, আর টেস্টের ব্যাপারটা যেটা যেটা বলছেন যে অবশ্যই বিদ্যালয়ের মিড ডে মিলের সিস্টেমের মধ্যে রয়েছে যে তার তার কোয়ালিটি মানে রান্নার কোয়ালিটি চেক করার জন্য, যে গুণগত মান চেক করার জন্য অলরেডি মিড ডে মিলের যারা কুকার থাকেন ওনারা থাকবেন, সঙ্গে একজন অভিভাবক প্রতিনিধি হিসেবে থাকবেন, একজন শিক্ষক প্রতিনিধি হিসেবে থাকবেন, যেনারা টেস্ট করে দেখবেন যে ওই খাবারটা ছাত্রছাত্রীদের পক্ষে যথেষ্ট কিনা। তবু আমি বলবো যে যদি মিড ডে মিলের সব দিক সবটাই খুব ভালো, তো আমার মনে হয় যে আরেকটু দিক দিয়েও পরিকাঠামোগত উন্নত হলে আরো ভালো হতো। আশা করছি হয়তো সরকার পরবর্তীকালে এই পদক্ষেপ নেবে, অবশ্যই ওনাদের এই দৃষ্টি রয়েছে যে 1টা 40 থেকে 2টা অবধি মিড ডে মিল খাওয়াতে গিয়ে এই 5 থেকে 8 অবধি স্টুডেন্টদেরকে নির্দিষ্ট টাইমের মধ্যে ওদেরকে মানে বাউন্ডেড ধরে রাখা হয় খাওয়ানোর জন্য। ফলে টিফিন টাইমটা ওরা খেলতে পারে, ছোটাছুটি করতে পারে না, কারণ ওদের 4টা ক্লাসের পরে ওদেরকে একটা ফ্রি টাইম দেওয়া হয় সব কিছু জিনিস থেকে ফ্রি করার জন্য। কিন্তু মিড ডে মিলের ওই খাওয়ার জন্য তারা কিন্তু ওই জায়গাটা একটু বাউন্ডেড হয়ে যায়। আমি আশা করবো যে যে একাডেমিক সিস্টেমের মধ্যে যে মিড ডে মিলের জন্য একটা নির্ধারিত টাইম আসবে পরবর্তীকালে, এবং সেখানে হচ্ছে তাদেরকে এক্সট্রা টাইম দেওয়া হবে। ধরুন আপনার কাছে একটা সুযোগ হয়েছে যে শিক্ষাক্ষেত্রে একটা বিশেষ কিছু পরিবর্তন করার, সরকার আপনাকে সুযোগ দিয়েছে, আপনি কি চাইবেন পরিবর্তন করতে? যে শিক্ষার ক্ষেত্রে একটা পরিবর্তন সেটা কি হতে পারে আপনার মতে? আমার আমি শিক্ষকতা করে যেটা বুঝেছি, তো সরকার সব দিকেই মোটামুটি সব দিকেই সরকারের নজর রয়েছে। তো আমাদের প্রথমত যে সময় মতো প্রত্যেকটা সময় মতো যে নির্দিষ্ট সময় অন্তর সিলেবাসের পরিবর্তন আনা, এগুলো সরকারি সিস্টেমে অলরেডি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে করা হচ্ছে। আশা করছি এই জিনিসটা পরবর্তীকালেও থাকবে। তবে আরও যদি কিছু পরিবর্তনের ব্যাপার থাকে আমি বলবো যে আমাদের যেহেতু সায়েন্সের ব্যাপারটাতে যে প্র্যাকটিক্যালের ব্যাপারটা একটু রয়েছে, সেটা 11-12 দিকে রয়েছে। আমরা 9-10 লেভেলে তাদেরকে বড়দের কোনো জিনিস দেখানোর জন্য হয়তো প্রিজমটা নিয়ে এসে লাইটের প্রতিফলনটা বা প্রতিফলনটা দেখালাম, মিরর নিয়ে এসে বা প্রিজম নিয়ে এসে তাদের প্রতিফলনটা দেখালাম। কিন্তু পার্টিকুলার তাদেরকে যদি একটা নির্দিষ্ট ওই একাডেমিক মানে যে শিডিউলটা তৈরি করা হয় প্রথমে, এই শিডিউলের মধ্যে যদি তাদেরকে একটা নির্দিষ্ট প্র্যাকটিক্যাল বা এই টাইপের জন্য যদি একটা টাইম নির্ধারণ করে দেওয়া হয়, তাহলে কিন্তু তারা কিন্তু আরো অ্যাট্রাকটিভ হবে ক্লাসের প্রতি। কারণ এখন ছেলেরা যেমন থিওরিটিক্যালি অ্যাডভান্স
তেমন ব্যাপারটা সম্বন্ধে যদি তাদেরকে আমরা না বাস্তববাদী তাদেরকে না করাতে পারি, ওই থিওরির যে কি অ্যাপ্লিকেশন আছে সেটা যদি না তাদেরকে বোঝাতে পারি, তাহলে কিন্তু তারা কিন্তু ওই সায়েন্স বা ওই ফিজিক্যাল সায়েন্সের প্রতি যে মানে ইন্টারেস্টটা সেটা রাখতে পারবে না। হ্যাঁ, ফলে এই জিনিসটা দেখানোর জন্য আমাদেরকে কিন্তু ওই একটা নির্দিষ্ট টাইম যদি ফিক্সড করে দেওয়া হয় আর বেঁধে দেওয়া হয়, যেমন 11-12 নির্দিষ্ট পার উইকে দুটো করে প্র্যাকটিক্যালের ডেট দেওয়া হয়, ঠিক তেমনই 9-10 লেভেলে যদি তোমাদের কোনো একটা বা দুটো ক্লাস এরকম দেওয়া হয়, তাহলে কিন্তু ছেলেরা ওই অ্যাপ্লাইডের উপর একটু আমরাও জোর দিতে পারবো, আর ওরাও হচ্ছে এই জিনিসটা নিয়ে আরো ইন্টারেস্ট দেখাবে। এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে যে খেলার দিক দিয়ে এখন শুধুমাত্র যে শিক্ষা মানে শিক্ষকতা আমি করব, আমি সায়েন্সের টিচার বা অমুক এই সবাইকে বলবো যে আমি শুধুমাত্র নির্দিষ্ট পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকবো, এমনটা নয়। তোমরা স্টুডেন্টদেরকে অবশ্যই বলবো যে তোমাদের যারা খেলার টিচার আছে স্যার তাদের সঙ্গে ইন্টারাকশন রাখো, খেলতে যাও মাঠে, মাঝে মাঝে খেলো। তাতে যেমন তোমাদের শারীরিক শরীরচর্চা হবে ঠিকই, তেমন তোমাদের বুদ্ধির বিকাশও ঘটবে। আর সেই বুদ্ধি বিকাশের মাধ্যমে কিন্তু আমি যখন পরবর্তীকালে আবার তোমাদেরকে যে দেবো বা বলবো, তোমাদের সেই ইন্টারেস্টটাও থাকবে। আর আমি যদি গতানুগতিকভাবে বলতেই থাকি সবসময়, তাহলে কিন্তু তোমরা একসময় হ্যাপি উঠবে। এই জিনিসটাতে একটু পরিবর্তন আনার দরকার আমার মনে হয়েছে। অবশ্যই সরকারের এই দিকে লক্ষ্য রয়েছে এবং সেটা পরিবর্তন করেছেন ওনারা, অবশ্যই ভবিষ্যতেও হয়তো আরো পরিবর্তন করবেন আমার মনে হয়। নিউটনের দ্বিতীয় সূত্রটা বলো একটু। নিউটনের দ্বিতীয় সূত্র স্যার, বাইরে থেকে বল প্রযুক্ত হলে প্রযুক্ত বল স্যার বাইরে থেকে বল প্রযুক্ত বল বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। প্রযুক্ত বল যেদিকে ক্রিয়াশীল হয়, ভরবেগের পরিবর্তন হারও সেদিকে হয়। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র কি বর্ণনা করা যায়? অবশ্যই অবশ্যই করা যাবে স্যার। যদি আমরা বাইরে থেকে প্রযুক্ত বলের মান যদি শূন্য করে দিই, যদি আমরা কোনো যেমন প্রথম সূত্র অনুযায়ী যেটা ছিল যে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে, তাহলে আমরা যদি বাইরে থেকে বল প্রযুক্ত না করি, তাহলে সেখানে প্রযুক্ত বলের মান শূন্য হয়ে গেলে সেখানে প্রাথমিক বেগ এবং অন্তিম বেগ সমান হয়ে যাবে। এখানেই কিন্তু প্রথম সূত্র প্রতিষ্ঠিত হয়ে যাবে। ধরুন জাড্য ধর্ম বা জাড্য ব্যাপারটা আপনি ক্লাসে বোঝাবেন, তাহলে আপনি কিভাবে বোঝাবেন? জাড্য হচ্ছে পদার্থের জড়তার পরিমাণ। পদার্থের মধ্যে যতটা পরিমাণ জড়তার, আমি একটা টেবিলের উপর ডাস্টার রয়েছে, সেই ডাস্টারটা একটা জড় পদার্থ। সেই জড় পদার্থটার মধ্যে নির্দিষ্ট পরিমাণ মানে যতটা পরিমাণ পদার্থ বর্তমান সেইটার জাড্য, এবং সেই জাড্যতার জন্য সে স্থির আছে এবং সেটাই তার ভর। আর এই জাড্যতা হচ্ছে ভরের সক্রিয় ধর্ম। হ্যাঁ, আর হচ্ছে এইভাবেই আমি এটাকে ব্যাখ্যায়িত করতে পারি স্যার। যদি আপনাকে জিজ্ঞেস করে স্যার গতিজাড্য কি, তা আপনি কি বলবেন? গতিজাড্য হচ্ছে বস্তু সময় নির্দিষ্ট সময়ে কোনো বস্তু নির্দিষ্ট সময়ে অবস্থার পরিবর্তন ঘটাকে তার গতিজাড্য বলে। নির্দিষ্ট সময়ে তার অবস্থা পরিবর্তন ঘটাকে তার গতিজাড্য বলে। লিন তাপ কাকে বলে? লিন তাপ স্যার, লিন তাপ হলো পদার্থের এমন একটি অবস্থা যা গ্রহণ করলে ভুল বললাম স্যার। আমি এটা হচ্ছে যে লিন তাপ হলো এমন একটি তাপ যা বস্তুর উষ্ণতা পরিবর্তন না ঘটিয়ে অবস্থা পরিবর্তন ঘটায়। যা গ্রহণ করলে বস্তুর অবস্থা পরিবর্তন ঘটে, উষ্ণতা পরিবর্তন না ঘটে। বরফের লিন তাপ কত? বরফ বরফ লিন তাপ হচ্ছে 82 ক্যালোরি পার গ্রাম।
একটা উদাহরণ দাও যে আকর্ষণ বল ত্বরণ কিংবা মন্দন দুই সৃষ্টি করতে পারে। আকর্ষণ বল হচ্ছে আমি পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো একটা বস্তুর উপর দিয়ে ছুড়ে দিলাম, হুম এই যখন উপর দিকে গেল তখন হচ্ছে তার বেগটা হ্রাস হচ্ছে ক্রমশ, এবং একটা নির্দিষ্ট উচ্চতা যাওয়ার পর তার বেগ, সর্বোচ্চ উচ্চতা তার বেগ শূন্য হয়ে যায়, তখন সেটা হ্রাসমান বেগ নিয়ে গেল, তাহলে তার মন্দন সৃষ্টি হয়েছে। এবং যখন সে পড়বে নিচের দিকে, অভিকর্ষ ত্বরণের টানে নিচের দিকে পড়বে, তখন সেটা হচ্ছে ত্বরণ নিয়ে নিচের দিকে পড়বে। কোনো সময় ড্যাম বা ব্রিজ দেখতে গেছো? হ্যাঁ স্যার, মেসেঞ্জার আর মাইক্রোন দেখিস। মেসেঞ্জার, ভেরি গুড। এই মেসেঞ্জারের নিম্নাংশ বেশ মোটা, তাই না? হুম হুম হুম। কেন? স্যার ওখানে ওই যত তরলের গভীরতা যত বেশি হয় তত তার চাপ বাড়ে। মানে আমরা জানি E=hDG, এখানে চাপের সঙ্গে গভীরতার সম্পর্ক হচ্ছে প্রপোর্শনাল সম্পর্ক। ফলে আমরা যত নিচের দিকে যাবো চাপ যত বাড়বে, তো সেখানে যদি বাঁধ যদি মোটা না করা হয় তাহলে চাপের জন্য ওই বাঁধ ধসে যেতে পারে। এই কারণের জন্য বাঁধকে নিচের দিকে মোটা করা হয়। ভেরি গুড। আর সাবজেক্টটা একটু ভালো করে পড়ো, হ্যাঁ। কিছু ভুল হয়েছে নাকি স্যার? না বা একটু মানে এখনো ভালোভাবে বলতে হবে বিষয়গুলো। সাবজেক্টটা একটু ভালোভাবে 9-10 সিলেবাসটা পড়লেই হবে মোটামুটি, এমনি অ্যান্সারগুলো ঠিক আছে। ঠিক আছে। আর বিশেষ করে আমি বলে ফেলছি, ওকে? হ্যাঁ ঠিক আছে। না, চন্দ্রানী হ্যাঁ স্যার, এর আগের দিন বলেছিলে গুড তুমি? ইভিনিং। হ্যাঁ স্যার, একটু বলেছিলাম। শুভঙ্কর কিছু বলবে? না না না, ঠিক আছে স্যার। পরের দিন তোমরা যেমন হচ্ছে যারা মানে ইন সার্ভিস ম্যান আছো, তোমাদের জন্য আলাদাভাবে এই করা হচ্ছে, স্যারকে আমি বলছি, হ্যাঁ। তোমাদের চন্দ্রানী বলো। স্যার বলছি স্যার, আমাদের যেহেতু মানে মাদার সাবজেক্ট ফিজিক্স, এবার কেমিস্ট্রিটা একটু সমস্যা হবে স্যার, তাই জন্য স্যার একটু বলছিলাম 9-10 সিলেবাসের মধ্যে ওই গ্যাস আর আমাদের যারা ফিজিক্স আমাদের মাদার সাবজেক্টে হবে তাদের একটু ওই গ্যাস আর হচ্ছে তাপগতিবিদ্যা বা তাপ বা হচ্ছে পর্যায় সারণী বা জৈব রসায়নের ওই যে 10-এর যে শেষের দিকে অংশগুলো বা অজৈব রসায়নের, এগুলো স্যার যদি একটু আপনারা জিজ্ঞাসা করতেন তাহলে আমরা একটু কি হতো, একটু মানে স্টাডিও হয়ে যেত। স্টাডিটা হয়েছে, মানে হয়নি এমনটা নয়। এবার অনেকটা জিনিস ক্লাসে তো আমরা কেমিস্ট্রি পড়াই না, এবার পরীক্ষার জন্য যেটুকু পড়েছিলাম আবার আস্তে আস্তে ভুলে যাচ্ছি। এখান থেকে একটু যদি প্রশ্ন করতেন তাহলে হচ্ছে আমাদের একটু আবার পড়া হয়ে যেত আর কি। ঠিক আছে, আমি তাহলে সাবজেক্ট অনুযায়ী দেখছি। আমি ওখানে আমাদের যে পিডিএফটা তৈরি হয়েছে লিস্টে, সেখানে আমি সাবজেক্টটাও লিখে নিচ্ছি। ওই জন্য সাবজেক্টটা বলতে বলেছিলাম আমি আজকে। ঠিক আছে, আমি স্যারকেও বলে দিচ্ছি, ওটা কেমিস্ট্রি স্যারকেও বলছি আমি। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলুন। তোমার নামের অর্থ বলো। স্যার চন্দ্রানী মানে অ্যাকচুয়ালি চাঁদের রানী, অর্থাৎ চন্দ্রের স্ত্রীকে চন্দ্রানী বলা হয়। চাঁদের নিজস্ব আলো আছে? না, চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলোয় চাঁদ আলোকিত হয়। চাঁদের অভিকর্ষ ত্বরণের মান কত বলতে পারবে? চাঁদের অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর যে অভিকর্ষজ মান তার 6 ভাগের 1 ভাগ, অর্থাৎ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ যদি 981 ডাইন ধরা হয়, তাহলে অভিকর্ষজ ত্বরণের মান
সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ধরা হয়, তাহলে চাঁদের অভিকর্ষজ ত্বরণের মান হবে 981/6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার প্রায়। ধরো চাঁদে কোনো একটা বিস্ফোরণ হলো, হুম তাহলে পৃথিবী থেকে শোনা যায় না কেন? স্যার, বিস্ফোরণ আসলে বিস্ফোরণ হলে শব্দ শক্তিকে আমাদের শুনতে পেতে হবে, কিন্তু শব্দ শক্তি এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হতে গেলে তার জন্য একটা মাধ্যমের প্রয়োজন হয়। যেহেতু চাঁদ এবং পৃথিবীর মধ্যিখানে বেশিরভাগ স্থানই ফাঁকা, অর্থাৎ বায়ু শূন্য, কোনো মাধ্যমই নেই, তাই শব্দ শক্তি সেখান থেকে আমাদের পৃথিবীতে আসতেই পারে না, তাই শব্দ শোনা যায় না। কিন্তু আলোক শক্তির ক্ষেত্রে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, তাই আলোটা সহজেই সূর্য থেকে পৃথিবীতে আসতে পারে। কত মিনিট টাইম লাগে জানো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে? হ্যাঁ, 8 মিনিট সময় লাগে। আলোর বেগ কত? 8 মিনিট 20 সেকেন্ড। স্যার, আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কোনো বস্তু যদি আলোর বেগে প্রবাহিত হয় তাহলে তার ভরের কি পরিবর্তন হয়? স্যার, কোনো বস্তু যদি আলোর বেগে প্রবাহিত হয় তাহলে রিলেটিভিটি বলে যে তার ভরেরও পরিবর্তন হয়। সেক্ষেত্রে তার ভরের পরিবর্তনের সূত্রটি হচ্ছে mv = m0/1 m0/√1 - v²/c²। এখানে 1 মাইনাস m হচ্ছে m0টা হচ্ছে বস্তুটির মানে রেস্ট মাসে, মানে যে ফ্রেম থেকে ওই বস্তুটির ভর মাপা হচ্ছে সেই ফ্রেমেই বস্তুটি আছে, অর্থাৎ যে ফ্রেম থেকে বস্তুটির ভর মাপা হচ্ছে তার সাপেক্ষে বস্তুটি স্থির আছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে ভরের তো পরিবর্তন হচ্ছে। ফ্রেম বা নির্দেশতন্ত্র কাকে বলে? আমরা জানি কোনো পদার্থের স্থিতি বা গতি সেটা হচ্ছে আপেক্ষিক, অর্থাৎ কোনো বস্তু স্থিতিশীল না গতিশীল সেটা নির্ভর করে যে পর্যবেক্ষণ করছে তার উপরে। তো কোনো বস্তুর স্থিতি বা গতিশীল অবস্থা যে পর্যবেক্ষকের মধ্যে দিয়ে আমরা মাপছি তাকেই আমরা নির্দেশতন্ত্র বলছি। যার রেসপেক্টে মাপছি, অর্থাৎ যে পর্যবেক্ষণ করছে বা যার রেসপেক্টে এই পর্যবেক্ষণটা করা হচ্ছে তাকেই নির্দেশতন্ত্র বলা হচ্ছে। কার্য বেশি হলে কি ক্ষমতা বেশি হতে পারে? স্যার, কার্য বেশি হলে ক্ষমতা বেশি হতে পারে, আবার নাও হতে পারে, কারণ আমরা জানি ক্ষমতা সমান কার্য বাই সময়, অর্থাৎ কখনো আমরা কাজটা যদি বেশি সময় ধরে করি সেক্ষেত্রে সময়টা যদি বেশি হয় সেই তুলনায় যদি কার্য বেশি হলেও তার থেকে যদি আমরা সময়টা বেশি লাগাই সেক্ষেত্রে ক্ষমতার মান কিন্তু কমও হতে পারে। তাই সেই ক্ষেত্রে কার্য যদি বেশি হয় ক্ষমতা বেশি হবেই, এর কোনো মানে নেই, বেশি হতেও পারে আবার নাও হতে পারে। ধরো তোমার ক্লাসে দুটো ছেলে মেয়ে কাজ করে নিয়ে আসেনি, স্যার আরেকবার বলুন, শুনতে পেলাম। তোমার ক্লাসরুমে তুমি বাড়ি কাজ দিয়েছিলে, সেই কাজ দেখতে গিয়ে দেখলে দুজন স্টুডেন্ট কাজ করে নিয়ে আসেনি, তাহলে তুমি কি পদক্ষেপ নেবে? বাচ্চারা তো এরকম হয়েই থাকে যে হোমওয়ার্ক করে না, তো সেক্ষেত্রে যেটা করা যেতে পারে তাদের হচ্ছে ওই হোমওয়ার্কটা
ক্লাসরুমে করানো হয়, টিফিনের সময়টা একটুখানি টিফিন খেয়ে নিল, তারপরে যে এক্সট্রা সময় থাকে সেই সময় করে, এইটা সুযোগ দেওয়া হয়। আবার কখনো কখনো বলা হয় যে ঠিক আছে নেক্সট দিন, একটা চান্স দেওয়া হলো, নেক্সট দিন করে নিয়ে আসবে। আর এবার যদি এরকম হলো যে ওই ব্যাপারটা তার বোধগম্যই হলো না, মানে সে বুঝতেই পারেনি, তার জন্য তার ইন্টারেস্টই গ্রো করেনি, সেক্ষেত্রে তাকে ওই ব্যাপারটা আরো ভালো করে বুঝিয়ে দিতে হবে, সহজ করে দিতে হবে। যদি হোমওয়ার্কটা তার কাছে বোঝা মনে হয়, সেক্ষেত্রে সেই বোঝাটা কমিয়ে দিয়ে অল্প একটু হোমওয়ার্ক দেবো, সহজ সহজ, যাতে করে তার ইন্টারেস্ট হয়। যখন সে একটু একটু করতে পারবে, পরের দিন একটু বেটার করার চেষ্টা করবে। আর যদি জ্বর বা অন্য কোনো কারণে হয়, তো সেক্ষেত্রে এক আধ দিন মাসি করাই যেতেই পারে। রেগুলার বেসিস হলে তার একটা অন্যরকম ট্রিটমেন্ট হবে। কিরকম কেউ যদি ট্রিটমেন্ট? দুষ্টুমি হ্যাঁ, কিরকম ট্রিটমেন্ট? যদি হচ্ছে গিয়ে মানে সে পড়াশোনা থেকে ডিটাচ হয়ে যাচ্ছে, মানে তার পড়তে আর ভালো লাগছে না, অন্য কোনো দিকে মন চলে গেছে, তো সেক্ষেত্রে তাকে কাউন্সিলিং করাতে হবে যে মনটা কেন যাচ্ছে, অন্য কোথায় মন গেছে, পড়াটা হচ্ছে না কেন, বা অন্য কোনো পারিবারিক সমস্যা আছে কিনা সেই ব্যাপারে অনুসন্ধান করতে হবে। বা হতেই পারে যে বাড়িতে প্রচুর কাজের চাপ আছে, বাড়িতে মা বাবা কেউ নেই, মানে মা নেই, মা হয়তো অসুস্থ, তো বিভিন্ন সমস্যা থাকতে পারে বাচ্চাদের, এবং সমস্যা হয়েও থাকে। তো সেই ক্ষেত্রে আহ, সেই অনুযায়ী হচ্ছে গিয়ে তাকে সুযোগ দিতে হবে, তাকে বোঝাতে হবে, আমি তাকে সাহায্য করব যে কোন সময়ে পড়াটা করে নিতে পারে, তাকে সেই ব্যাপারটাতে আমি হেল্প করার চেষ্টা করব। বিজ্ঞানকে ছাত্রদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য তোমার শিক্ষণ পদ্ধতি কি হবে? বাচ্চারা সব থেকে বেশি মজা পায় এক্সপেরিমেন্টে। মানে যদি অ্যাসিড খার পড়াতে যাই, নির্দেশক বোঝাতে যাই, তাহলে ওরা নির্দেশক কি জিনিস কিছুই বুঝতে পারে না। কিন্তু যদি হচ্ছে গিয়ে বলি যে তুই আজকে এক হচ্ছে গিয়ে জবা ফুল নিয়ে আসবি, তুমি হচ্ছে গিয়ে হলুদ নিয়ে আসবে, তুমি হচ্ছে গিয়ে বাড়ি থেকে কাগজি লেবু নিয়ে আসবে, সবাইকে আলাদা আলাদা করে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে তারা খুব ইন্টারেস্টের সাথে নিয়ে আসে এবং সেই এক্সপেরিমেন্ট গুলো নিজে হাতে করে করে। নিজেরা জোগাড় করে নিয়ে এসে করলে তো তাদের উৎসাহের কোনো সীমা পরিসীমা থাকে না, তারা পুরো লিস্ট করে নিয়ে আসে। তো সেক্ষেত্রে ওই দিকটাতে তারা খুব ভালো করে ইন্টারেস্টিংলি, যেহেতু পুরো জিনিসটা হাতে কলমে করছে, তাহলে তারা কিন্তু ওই বিষয়টাতে পার্টিকুলারলি ইন্টারেস্ট পায়। এবার এমনও হয় যে প্রত্যেকটা বিষয়ই হয়তো ওই রকম করে বোঝানো সম্ভব হয় না, তবে যেগুলো যতটা সম্ভব বোঝানো যায়, বাচ্চারা তাতে করে ইন্টারেস্ট গ্রো করে। তাছাড়াও আমরা বিভিন্ন বিষয়ে ডিবেট করতে পারি সায়েন্সের টপিকগুলো নিয়ে। তারপর হচ্ছে গিয়ে আমরা সপ্তাহের শেষে বা মাসের শেষে বিজ্ঞানীদের জীবনী সম্পর্কে পাঠ দিতে পারি বা সেটা নিয়ে আলোচনা করতে পারি। এইসবের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে সায়েন্স নিয়ে বাচ্চাদের একটা অন্যরকম মানসিকতা এবং মনোভাবের পরিবর্তন আনতেই পারি। অ্যাসিড ও ক্ষারের মধ্যে পার্থক্য কি? স্যার, অ্যাসিড হচ্ছে জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় H+ আয়ন উৎপন্ন করে, আর ক্ষার হচ্ছে জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় OH- আয়ন উৎপন্ন করে। অ্যাসিড স্বাদে টক, ক্ষার হচ্ছে স্বাদে কষাটে। অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, আর ক্ষার হচ্ছে লাল লিটমাসকে নীল করে। অ্যাসিড ও ক্ষারের লুইস অ্যাসিডের উদাহরণ দাও তো। হ্যাঁ, লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড হচ্ছে এক মিনিট স্যার, আমি একটু মনে করার চেষ্টা করছি, একটু সময় নিতে পারি? অবশ্যই। লুইস ক্ষারটা NH3+ NH, স্যার মনে করতে পারছি না, মনে হচ্ছে ভুলে গেছি। ঠিক আছে।
ও তো বিজ্ঞানীদের কথা একটু আগে বললে, হুম ফিজিক্সের ক্ষেত্রে তুমি হুম কোন বিজ্ঞানীকে সবচেয়ে বেশি, মানে ফিজিক্সের ক্ষেত্রে বেশি ভূমিকা পালন করছে, কয়েকটা বিজ্ঞানীর নাম বলো। আহ প্রথম বিজ্ঞানী যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন ম্যারি কুরি তেজস্ক্রিয়তার জন্য, তিনি একজন মানে মহিলা বিজ্ঞানী, তবুও মানে নোবেল প্রাইজ পেয়েছিলেন পদার্থবিদ্যায়, মহিলা বিজ্ঞানী হিসাবে প্রথম নোবেল প্রাইজ পেয়েছিলেন। তাছাড়া আলবার্ট আইনস্টাইন, আইজ্যাক নিউটন, এনাদের অবদান। প্রথম নোবেল পুরস্কার কে পায় প্রথম পদার্থবিদ্যায় প্রথম নোবেল পুরস্কার ম্যারি কুরি পান সম্ভবত। তাই মহিলা হিসাবে তো প্রথম। না, সর্বোপরি সর্বোপরি প্রথম মানে বিশ্বে ফিজিক্সের বিশ্বে প্রথম স্যার মনে পড়ছে না, কিন্তু পড়েছিলাম, কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না। টিউশন করাও? টিউশন করাতাম স্যার আগে, এখন তো এমনি, তবে অনেক বাচ্চাই আসে পড়তে, মানে টিউশন না, আশেপাশে দেখিয়ে দিতে বলে, সেরকম রেগুলারলি চাকরি পেয়ে গেলে কি টিউশন করবে? চাকরি পেয়ে গেলে টিউশন করার তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ কি টিউশন করানো তো নিয়মের মধ্যেই পড়ে না, সুতরাং টিউশন এখনই করি না, তখন তো আরোই। ধরো তোমার এলাকায় কোনো সায়েন্সের টিচার নেই, তা তোমাদের গ্রাম বা শহরের যে সমস্ত ছেলেমেয়েগুলো আছে তাদের যদি কোনো অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে কি করবে তারা? স্যার বিদ্যালয়ে তো পড়ে, বিদ্যালয়ে নিশ্চয়ই সায়েন্সের টিচার থাকবে, সেখান থেকে তো হেল্প পাবেই। তাছাড়াও যদি এক্সট্রা কোনো দরকার থাকে বা কোনো অসুবিধা হয়, তো বিদ্যালয়ের শিক্ষকদের আলাদা করে বললে ওনারা নিশ্চয়ই সাহায্য করেন, যথেষ্ট সাহায্য করেন। তারপরেও যদি কারোর প্রবলেম থাকে, দীর্ঘদিন প্রিভিয়াস পড়া যদি বুঝতে অসুবিধা হয়, আমাকে যদি সাহায্য করতে বলে, আমি তো সাহায্য করেই থাকি। সাবজেক্ট পড়াতে আমার ভালোই লাগে, আমি আমার নিজের যথাসাধ্য চেষ্টা করি। ঠিক আছে, স্যার ওইটা কি ওই ফার্স্ট নোবেল প্রাইজটা রন জেন তো এক্সোসির জন্য তো? ও আচ্ছা, এর আগের দিন ধরেছিলাম। আগের দিন ধরেছিলাম। নোবেলের পুরস্কারের ব্যাপারটা ভালো করে পড়ে যাবে, হ্যাঁ, কারণ রিসেন্ট 2025 সালে পেয়েছে, সামনে যেহেতু ধরবে। আর হচ্ছে তোমাদের 11-12-এর যে এক্সপেরিমেন্টাল যে খাতাগুলো ছিল বা বইগুলো ছিল, সেই বইটা একটু ভালো করে দেখে যেও, প্র্যাকটিক্যাল বইটা যদি না থাকে একটু ডাউনলোড করে নিও কোনো জায়গা থেকে, আর আমার কাছে দেখি আছে কিনা, তাহলে আমি পাঠিয়ে দেবো। বা সেই মানে প্র্যাকটিক্যাল সিলেবাসটা, হ্যাঁ প্র্যাকটিক্যাল সিলেবাসটা, ওখান থেকে প্র্যাকটিক্যাল থেকে কোশ্চেন, যেমন ভাই কোশ্চেন ধরতো না, সেখান থেকে কোশ্চেন ধরে অনেক সময়। এবার ধরো সাপোজ কোনো একটা ল্যাবরেটরি স্যার তোমাদের ইন্টারভিউ নিচ্ছে, তাহলে তো একদম জীবন মানে সেই করে দেবে, কার ভ্যালু কতটা থাকবে, সমস্ত এক্সপেরিমেন্ট ধরবে। স্যার এক্সপেরিমেন্ট মানে 11-12 ক্লাসে যেগুলো হয়? হ্যাঁ অ্যাকচুয়ালি না, আমাদের 10 অবধি তো কোনো এক্সপেরিমেন্ট নেই, কিন্তু হায়ার লেভেল ধরো সাপোজ তোমাদের ইন্টারভিউ কলেজ লেভেলের হবে, কলেজের টিচারগুলো নেবে বা ইউনিভার্সিটি কেউ নেবে। এবার এই বিষয়টা হচ্ছে, একটা টিচার যখন কলেজের আসবে, উনি তো আর 9-10 সমস্ত কিছু দেখবে না। ওনাকে যখন বলবে যে ইলাস্টিসিটি মানে ধরবে যে ইলাস্টিসিটি A to Z বিষয়টা, তখন এবারে যদি কঠিন কোশ্চেন করে ফেলে বা এক্সপেরিমেন্টাল কোনো কোশ্চেন করে ফেলে, তাহলে একটা সমস্যা, যে না দিতে পারলে, বুঝতে পেরেছো?
কিন্তু স্যার এক্সপেরিমেন্ট গুলো তো হাতে কলমে না করলে সেইভাবে তো না সেরকম কোশ্চেন উম, করবে না, তোমাকে ওইভাবে কোশ্চেন করবে না, ভাইবার কিছু বেসিক হুম, কোশ্চেন থাকে, সেই আচ্ছা কোশ্চেনগুলো জিজ্ঞেস করবে। এই যেমন ভার্নিয়ার স্কেল, যেমন কোনো এক্সপেরিমেন্টাল টিচার যদি ফিজিক্সে পড়ে যায় তাহলে ভার্নিয়ার স্কেল, স্ক্রু গেজ, এই সমস্ত বিষয়গুলো তিনি হুম, বেশি বলবে। আচ্ছা এই যেমন কেমিস্ট্রির ক্ষেত্রে ট্রাইটেশনের ব্যাপার যেগুলো আছে, তারপর হচ্ছে বিভিন্ন যে অ্যাসিড বেস যেগুলো ব্যাপারগুলো আছে সেইগুলো জিজ্ঞেস করবে। স্যার বলছি যে কেমিস্ট্রির টাইট্রেশন বা ফিজিক্সের প্র্যাকটিক্যাল গুলো যারা ফিজিক্সের সাবজেক্ট মোটামুটি একটু বই পড়ে আইডিয়া করে নিতে পারবে, কিন্তু কেমিস্ট্রির টাইট্রেশন বা কিছু না না মানে ওই জন্যই তো স্পেশালি বললাম আমি তো 11-12 সবাইকে পড়তে হয়েছে। 11-12-এর যে প্র্যাকটিক্যাল বইটা আছে একটু দেখে দিতে বলছি, কারণ হচ্ছে চাকরিটা যে করে হোক নিতে হবে, প্রচুর ক্যান্ডিডেট যাবে সেখানে, সেখানে ইন সার্ভিস হুম থাকবে, ফ্রেশার যারা আছে তাদের চাকরি নিতে গেলে বিশেষ করে প্লাস ফ্রেশার বলে কথা না, ইন সার্ভিসদেরও বলছি, কারণ সেখানে ফ্রেশারদের সঙ্গে হুম লড়তে হবে। তা সমস্ত কোশ্চেন আমি অ্যান্সার দিতে পারবো সেরকম তৈরি হয়ে যেতে হবে, হুম কারণ বুঝতে পারছো ওই জন্য। স্যার কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল বইটা কিন্তু নেই। তাহলে কোনো স্টুডেন্টের কাছ থেকে নিয়ে নিতে হবে যারা এখন বর্তমান পড়ছে, বা আগের হয়তো তোমার বন্ধু বান্ধবী বা আদার্স যে সমস্ত স্টুডেন্টগুলো আছে তোমার তাদের কাছ থেকে জোগাড় করে নিতে হবে, 1 মাসের তো ব্যাপার। আচ্ছা স্যার একটা প্রশ্ন ছিল, বলছি যে আগের দিন আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি যে কলেজে পড়তাম সেই কলেজের প্রিন্সিপালের নাম মনে আছে কিনা। স্যার প্রিন্সিপালের নাম তো মনে নেই, কিন্তু ওটা জানবো কি করে, আর তো জানাও যাচ্ছে না। তুমি যেমন পড়তে তখন মনে ছিল না, এবারে ধরো সে সাপোজ তো তুমি ধরো 2002 সাল বলছি 2014 সালে তুমি এমএসসি করেছো, সেই টাইমে কোন হুম প্রিন্সিপাল ছিল কারোর মনে থাকবে? কোন স্যারের? বা মানে উনি দেখতে যাবে? তোমার কনফিডেন্স দেখতে চাইলো যে অমুক পাল বা কেউ ছিল কিনা। তুমি যদি তোমার আচ্ছা ডিপার্টমেন্টের টিচারের নামও বল দিতে তাও বুঝতে পারতো না। হুম সেটা আমিও ভাবছিলাম কিন্তু আমি বললাম না। তোমার যদি ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি ছিলেন ওনার নামটা বলে দিলেও হুম কোনো হুম অসুবিধা ছিল না। হ্যাঁ আমি ভাবছিলাম বলে দেবো, তারপরে আমি ভাবলাম যদি কোনো কারণে সেটা এবারে যদি সাপোজ ধরো তোমার কলেজে তুমি ধরো যে জেলায় হুম থাকো সেই জেলায় যে কলেজে পড়তে তুমি সেই কলেজে গিয়ে তোমার ইন্টারভিউটা পড়েছে, হ্যাঁ তখন মুশকিল হয়ে যাবে। তাহলে তুমি যদি তোমার টিচারকে না চিনতে পারো তাহলে তোমার লস। হুম হুম সেটাই। কি বললাম বুঝতে পেরেছো? স্যার কারণ আজকে বুঝতে পারলাম মানে আর যদি অন্য এটা বিষয় জানার বিষয় হচ্ছে তোমার দেখবে প্রিন্সিপালের যে থাকে রুম থাকে তার সামনে হুম লেখা থাকে কোথায় গেলে কোন প্রিন্সিপাল কবে এসেছে সব লেখা থাকে A to Z। বর্তমানে যারা কলেজ হুম যায় হুম তাদের বলবে, তারা এনে দেবে, যে লেখা থাকে বোর্ডে লেখা থাকে ডিপার্টমেন্টে কারা দায়িত্বে ছিল, আচ্ছা আগে কে ছিলেন, বুঝতে পেরেছো? হুম হুম হুম। স্যার আজকে ইন্টারভিউর একটু যদি ইয়েটা বলে দেন, ঠিক আছে, আরো প্র্যাকটিস করো, সাবজেক্ট। সাবজেক্টও আরো পড়তে হবে বড় সাবজেক্টে। শুধুমাত্র আমি কটা কোশ্চেন ধরলাম, এবারে ধরো হিউজ পরিমাণ কোশ্চেন আছে, এবারে তোমাকে টপিক্যালি বেস একদম কিছু ডাটা ভালো করে পড়ে যেতে হবে তোমাকে, কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আমি যেভাবে বলছি, আগের দিন বলছিলেন যে যতটা বলা দরকার তার থেকে কম বলছি, আজকে কি ঠিকঠাক বলেছি না আর একটু বেশি বলতে হবে? বলতে হবে, এবারে গুছিয়ে বলতে হবে, হচ্ছে, চিন্তা হুম নেই, হুম আরো প্র্যাকটিস করো বাড়িতে, আহ, আচ্ছা আর ডেমোটা ভালো করে দাও বাড়িতে। বাড়িতে মানে হুম হাজবেন্ড আর হচ্ছে বাচ্চা আছে নিশ্চয়ই, তাদের স্টুডেন্ট করে দাও, দিয়ে তুমি বলতে শুরু করে দাও। স্যার আমার হাজব্যান্ডও ফিজিক্সের টিচার। তাহলে কোনো ব্যাপারই না। হুম উনি পরীক্ষা দিচ্ছেন না অলরেডি টিচার? না 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 উনি 2012 সালে